স্যার, স্যার, একটা মালা নিন না স্যার। খুব সুন্দর তাজা বেলি ফুলের মালা। ম্যাডামের জন্য নিয়ে নেন না স্যার। গাড়ির জানালাটা হাসি মুখে খুলে দিল মোহন, তার প্রাণ প্রিয়সী বিথির জন্য মালা নেবে বলে। তবে মালা হাতে ছেলেটাকে দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে মোহনের। ছেলেটার বয়স 5 থেকে 6 এর মধ্যে হবে। ভালো করে কথাও মনে হয় বলতে পারে না। তার ওপর হাত ধরে আরেকটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, বয়স 2-2.5 বছর হবে হয়তো। মুখে হাত দিয়ে আঙ্গুল চুষছে। মোহনকে দেখে ছেলেটা আর এক মুহূর্তও দাঁড়ালো না, মালাগুলো ফেলে তার বোনকে ধরে সোজা ছুটে পালিয়ে গেল। মোহনের পাশে সিটে বসে বিথি বলল। মোহন, ওরা তোমায় দেখে পালিয়ে গেল কেন? মোহন চোখ দুটো নরম করে হালকা হেসে বলল। কি জানি, চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। এদিকে সেই ছোট্ট ছেলে আর মেয়েটা দৌড়ে তাদের বাড়ি চলে এসেছে। তেমন না দৌড়াতে পারলেও বহু চেষ্টা করেছে জোরে দৌড়ানোর। এসেই তাদের মায়ের কাছে বলছে। আম্মু আম্মু আম্মু, আব্বুকে দেখছি না, রাস্তার গাড়ির মধ্যে সাথে একটা মেয়ে। সবজি কাটতে কাটতে পরি উত্তর দিল। তোমাদের দেখেনি তো? তবে মেয়েটার সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করলো না পরি। কি আর বলবে, সে তো সবই জানে। কথাটা বলতেই ছেলেটার মুখ গোমরা করে রেখেছে। ও, পরিচয় তো দেওয়াই হলো না। এই হলো পরি ও মোহনের ছেলে ও মেয়ে, কমল ও কুহু। পরি সবজিগুলো রেখে কমলের পাশে বসে বলল। আজ তোমার বাবার সামনে গেলে বাবা তোমাদের আদর করেনি? তবে কমল আর কুহুর মুখ দেখে যা বোঝার বুঝে গেছে পরি। মোহন আদর না, বরং ভয় দেখিয়েছে। রোজই তো করে নতুন কি। ছোট্ট দুটো রুমের একটা বাসায় থাকে পরি। মোহনের মন চাইলেই এখানে আসে, শুধু তার খিদা মেটাতে। বউ নামে রক্ষিতা হয়ে তার বাস। পরি তার ছেলে মেয়ে নিয়েই দিন কাটায় এখানে। মোহন তার বাবার একমাত্র ছেলে। বিশাল ব্যবসা, সহায় সম্পত্তি ওদের। বাড়িতে বৃদ্ধ মা আছে তার। তার দিকে তাকানোর সময় কই। রোজ পার্টি, মদ, নতুন নতুন মেয়েই তার নেশা। বাপ দাদার জমানো টাকা ওড়ানো ছাড়া আর কোনো কাজ নেই বললেই হয়। রাতে কুহুকে কোলে নিয়ে কমলকে আ পড়াতে ব্যস্ত পড়ি। আর কুহু গ্লাসে দুধ হাতে নিয়ে একটু একটু করে খাচ্ছে আর হাত পা ছুড়ছে। তখনই দরজায় বাড়ি পড়ছে বেশ জোরে জোরে। নিজেকে সামলিয়ে দরজাটা খুলতেই দরাম করে ধাক্কা দিয়ে দরজার দুই পাশ খুলে নিল মোহন। দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। নেশা করেই তো এখানে আসে। কোনো দিন যদি হুঁশে আসতো ওর কাছে। আর এটা নিয়ে পরীর মাথা ব্যথাটাও নেই। তবে কেন নেই? বিয়ের সময় কি সব জানতো পরি? হেলতে দুলতে কমলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল। এই ছেলে, তোর সাহস কি করে হয় রাস্তায় ফুল বিক্রি করে বেড়ানোর, আর সাথে এইটাকেও নিয়ে গেছিস? মোহন, তোমার যা বলার আমায় বলো। বাচ্চাদের কিচ্ছু বলবে না, ওরা ভয় পাচ্ছে কিন্তু। মোহন হেলতে দুলতে পরীর কাছে এসে ওর চুলগুলো শক্ত করে পেঁচিয়ে ধরে বলল। ও তুই? ঠিক বলেছিস, তোকেই বলছি। কত টাকা চাই তোর? আমি যে তোকে টাকা দিই, না পোষালে বলতে পারতি। বাচ্চাদের দিয়ে টাকা ইনকাম করানো না। দাঁড়া, দেখাচ্ছি তোকে। চুলের মুঠি ধরে টানতে টানতে শোবার ঘরে এনে বিছানায় ধরাম করে ফেলেছে। ওইদিকে কুহু আর কমল ভয়ে চুপসে আছে। কারণ প্রায় এমন দৃশ্য দেখে তারা অনেক ভয় পেয়ে থাকে সারাক্ষণ ভেতরে ভেতরে। বিছানায় ফেলে প্যান্ট থেকে বেল্টটা খুলে বেল্টের আঘাতে সারা শরীরে ক্ষত করেই চলছে মোহন। এত ব্যথা পেয়েও আহ পর্যন্ত করেনি পরি। কি করে করবে ও? চিৎকার দিলে তো পাশের রুম থেকে বাচ্চারা ভয় পাবে। তাই নিজের ব্যথা নিজেই ভেতরে কামড়ে কাটতে রাখার চেষ্টা করছে। মোহন একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে। ব্যথায় জর্জরিত পরি কুকড়ে শুয়ে রয়েছে আর নীরবে চোখের জলে বালিশ ভেজাচ্ছে। আবার হেলতে দুলতে দুলতে কমল আর কুহুর রুমে এসেছে মোহন। এই অমনুষ্যরা, ঘুমাসনি? এখনই ঘুমা। কতগুলো জন্ম দিয়েছে পরি। এই অলক্ষীকে বলেছি বাচ্চা লাগবে না, তাও শুনলো না তো। মাহ শখ জেগেছে। ঘুমা বলে জোরে ধমক দিয়ে দরজা লাগিয়ে চলে এসেছে মোহন। কমল আর কুহু ভয়ে চুপসে আছে। কুহুর হাতের গ্লাস হাত থেকে পড়ে গেছে ভয়ে। আজ না খেয়েই ঘুমাতে হবে হয়তো ওর আর কমলের। তাও কমল কুহুকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। নয়তো আবার আব্বু এসে দেখলে এবার মেরেই দেবে। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে পরীর কাছে এসে ওর সেই আঘাত করা শরীরেই খুবলে পড়েছে মোহন।
তার আর কোনো দিকেই হুঁশ নেই। সে শুধু তার নিজের খিদা মেটাতে ব্যস্ত। এদিকে পরি তার শরীরের ব্যথা পাওয়া অংশে মোহনের হাতে শক্ত করে ধরা হাতের স্পর্শে আরও জর্জরিত, যেন কাটা গায়ে নুনের ছিটা। নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই তার। কি আর করবে, কারো কাছেই বা যাবে? কেউ তো আর ওকে ঠাঁই দেবে না। বউ নামে যে মোহনের রক্ষিতা হয়ে ঠাঁই হয়েছে এখানে, কি ভাগ্য পরীর। কখনো ভাবিনি সে এমন রূপের বাহারের জন্য আজ তার সারা জীবন কাল হয়ে দাঁড়াবে। এই রূপ তার জীবনের দুশ্মন হবে। মোহনের দেয়া প্রত্যেকটা আঘাত সইতে সইতে তার অভ্যাস হয়ে গেছে। তবে বাচ্চাদের কিছু বললে সহ্য হয় না, আর কিছু বলতে গেলে আরও আঘাত সইতে হয়। মোহন তার ক্লান্ত শরীর হেলিয়ে শুয়ে পড়েছে বিছানায়। কোনো মতে নিজেকে গুটিয়ে নিয়ে বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়েছে পরি। নিজেকে ঘুটিয়ে ঘুটিয়ে দেখছে, কি ছিল আর কি হলো। তখন কি ভেবেছিল এমন হবে? সব বান্ধবীরা বলতো, পরি তুই পুরো পরীর মতো, দেখিস তোর স্বামী তোর রূপ দেখে মাথায় করে রাখবে। আর কি স্বামী পেল তা তো কেউ দেখার নেই, সবই কপাল। ভাবতে ভাবতেই অতীতের পাতায় ঘাটা দিল পরি। 7 বছর আগের কথা। পড়ি, এই পড়ি, খেতে আয় না মা। সকাল 10টা বাজে, এখনো তোর ঘুম হলো না? আজ কলেজ বন্ধ বলে কি দিন পাড়ি দিবি ঘুমিয়ে? আড়মোড়া ভেঙ্গে চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠেছে পরি। আব্দুল রৌফের মেয়ে পরি। আব্দুল রৌফের এক ছেলে ও এক মেয়ে। ছেলেটা চাকরি করে, আর তারা ভাই বোন একে অপরের আত্মাও বটে। খাবার টেবিলে বসেও পরির ঝিমুনি কমেনি। পরির ভাই মুন্না রুটির টুকরা হাতে নিয়ে পরির মুখে পুরে দিতে দিতেই বলল, কি রে, আগে তো খেয়ে নে, তারপর আবার ঘুমাস কেমন? ভাইয়ের হাতে খাচ্ছে আর ঝিমুচ্ছে পরি। এই তাদের ছোট্ট পরিবার। পরির বাবা এলাকার এক সম্মানী লোক বটে, তবে এতটা বড়লোক নয়। তবে গ্রামের 5 জনের একজন বটেই। কেউ কোনো বিচার নিয়ে আসলে আব্দুল রৌফ তার সুবিচারই করেছেন। সৎ একজন ব্যক্তি হিসেবে তিনি সারা গ্রামেই পরিচিত। কলেজ সেরে বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলছে বাড়ির পথে। আধা ঘন্টার পথ, তাই রিক্সা নেওয়ার মানেই হয় না। আর গ্রামে পায়ে হাঁটাই সবার গাড়ি। কি রে পড়ি, মন খারাপ নাকি? বান্ধবীর কথায় পরীর মুখটা মলিন করে উত্তর দিল। না রে, সামনে পরীক্ষা দিয়ে আসছে তাই চিন্তা হচ্ছে। পরীর কথায় সবাই হো হো করে হেসে উঠেছে। পড়ি, তুইও না, তুই একজন ব্রিলিয়ান্ট ছাত্রী হয়ে এত টেনশন নিচ্ছিস, তাহলে আমরা কি করব? দুষ্ট মিষ্টি কথা বলতে বলতে বাড়িতে পৌঁছেছে পরি। তবে বাড়ি এসেই মাথায় বাজ পড়ল, এত মেহমান কিসের? সবাই এসে পরীর কাঁধ থেকে ব্যাগ টানাটানি করে নিয়ে সোজা ওর রুমে ঢুকে গেল। ওর কাজিনরা ধরে শাড়িটা হাতে দিয়ে বলল, নে জলদি পরে নে। পরীর রাগে মাথা গজগজ করছে। এটা কি শাড়ি? এটা কেন পরবো? কি হচ্ছে তা কি কেউ বলবে? পরীর মা পরীর কপালে চুমু দিয়ে বলল, জামা তৈরি হয়নি, ছেলে পক্ষ এসেছে। মুন্নার সাথেই চাকরি করে, পাশের গ্রামের ছেলে। দেখতে শুনতেও বেশ, খুব নিষ্ঠাবান, সৎ। তোর ছবি দেখে পছন্দ হয়েছে। আজ সরাসরি এসেছে, আজই আংটি পরিয়ে বাগদত্তা করে যাবে। পরী জাহানারা বেগমের কথায় হাঁ হয়ে আছে। কি বলছে মা? মা এইসব কি বলা নেই, কওয়া নেই, হুট করে বললেই হলো, আমার মতামত না নিয়েই। এমন কথা শুনতেই জাহানারা বেগম পরীর হাত ধরে বলল, মা, তোর কি কাউকে পছন্দ? থাকলে বল, আমি সবাইকে রাজি করব। পরী তার মায়ের হাত থেকে ছুটে বলল, না মা, কেউ নেই, তবে সামনে আমার এক্সাম। কোনো কথা না শুনেই জাহানারা পরীকে জোর করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাহিরে আনলো। ছেলের পাশে বসিয়ে সবাই বাহ বাহ দিয়ে যাচ্ছে। কি মানিয়েছে দুজনকে। পরী যেমন রূপে গুণে, ছেলেটাও তেমন। ছেলের মা আংটি বাড়িয়ে দিয়ে বলল, নে বাবা পরিয়ে দে। পরী ভয়ে কাচুমাচু হয়ে হাত গুটিয়ে নিয়েছে। পরীর অবস্থা দেখে ছেলে অনুনয় স্বরে বলল, আপনাদের কারো আপত্তি না থাকলে পরীর সাথে একটু কথা বলতে পারি? ছাদের কোনায় গুটিয়ে দাঁড়িয়ে আছে পরী। কি বলবে কে জানে। পরী, আমার পছন্দ হয়েছে তো, নাকি অন্য কাউকে পছন্দ করো? কেউ থাকলে বলতে পারো, আমি সরে যাব। পরী মাথা নাড়িয়ে না জবাব দিয়ে আবারও চুপ। ছেলেটা মুচকি হাসি দিয়ে বলল, যাক বাঁচলাম। আমি রাহুল, তোমার ভাইয়ের সাথে চাকরি করি। বেতন 25,000 টাকা। আচ্ছা,
পরি, এতে সংসারে মানিয়ে নিতে পারবে তো? পরিবেশ অবাক হচ্ছে। না, লোকটা গুছিয়ে কথা বলে মন কাড়া কথা। পরি, তাকাও আমার দিকে। কি হলো, শুনতে পাওনি? তাকাও। কিছুটা শক্ত গলার আওয়াজে মুখ তুলে তাকিয়েছে পরি। বাহ, ছেলেটা দেখতে তো বেশ, মুখে মিষ্টি হাসি, চুলগুলো সুন্দর করে সেট করা, শার্টটা মিষ্টি কালারের, চেহারার সাথে বেশ মিল খেয়েছে। এক দেখায় পরির পছন্দ হয়েছে বটে। রাহুল পরির কাছে এসে ওর হাত ধরে বলল, বিয়ে করবে আমায়? হবে আমার বাচ্চাদের মা? সকাল সকাল তোমার ভেজা চুলের পানিতে আমার ঘুম ভাঙবে। রোজ তুমি রান্না করে খাইয়ে আমাকে অফিসে পাঠাবে। রাতে ক্লান্ত হয়ে বাইরে ফিরে এলে তোমার শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছবে। বাচ্চাদের জন্য প্রাইভেট মাস্টার রাখতে হবে না, তুমিই পড়াবে, কেমন? আর শোনো, আমি ঘুষ খাই না, তাই যা পাই তাতেই কষ্ট করে দিন পার করতে হবে। দুজনে মিলেই ছোট্ট একটা সংসার সাজাবো। আমি আর আমার বাবা মা ছাড়া কেউ নেই বাড়িতে। তুমি এলে তুমি আমার আরেকজন হবে। রোজ শুক্রবার আমরা ঘুরতে যাব, ফুচকা, আইসক্রিম, চকলেট খাবো। আবার মাঝে মাঝে রিক্সা করেও ঘুরবো, কখনো কখনো বাইকে চেপেও ঘুরে বেড়াবো। পড়ি, যাবে তো? পড়ি, আমার বিয়ে করে আমার জীবনটা ধন্য করবে তো? পরি অপলক হয়ে দেখছে। এমন করে বললে কি আর মানা করা যায়? এ তো এক পলকে ভালোবেসে ফেলেছে। পরি তা কি করে বলবে? সে তো ছেলে মানুষ, সব মুখ ফুটে বলে দিল। ও কি করে বলবে? পড়ি, কিছু তো বলো। রাহুলের দিকে তাকিয়ে দুনিয়ার লাজ লজ্জা সব গিলে খেয়েছে পরি। এমন করে ভালোবাসা প্রকাশ করেছে, তার মনটা কত উদার হবে। কোনো শব্দ না করে দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেছে। পরম আয়েসে রাহুলও পরীকে আগলে নিয়েছে। তবে ভাবিনি পরি এমন কিছু করবে। তবে যাই করেছে বেশ হয়েছে বটে। পরির হুঁশ হতেই ফট করে রাহুলকে ছেড়ে দিয়ে দূরে সরে এসেছে। পড়ি, আমার স্বামী হিসাবে মেনে নিতে সমস্যা নেই তো? পরি হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছে। খুব সুন্দরভাবে আংটি বদলের কাজ সম্পূর্ণ হয়েছে। চলে যাওয়ার সময় রাহুলের মুখে উদাসী ছাপ ছিল। সে চেয়েছিল আজই বিয়েটা সারতে হবে। তবে আব্দুল রউফ বাধা দিয়ে বলল, একমাত্র মেয়ে, একটু ধুমধাম তো হবেই। কোনো মতে নিজেকে সামলে নিয়ে পরির কাছ থেকে বিদায় নিল রাহুল। রাতে শুয়ে শুয়ে পরি রাহুলের কথাই ভাবছে। কি লোক, 1 মিনিটে কি জাদু করেছে। আমায় নির্লজ্জ ভাবছে না তো? দিন তো ভালোই কাটছে। কলেজে রোজ এক সকালে একবার দেখা করতে আসে রাহুল। ওকে না দেখলে তার অফিসে দিনই কাটে না। আর রাতে তো ফোন আলাপ আছেই। 10 দিন পর বিয়ে, আর রাহুল কথা দিয়েছে। আমি তোমার পড়াশোনার মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। যত মন চায় তুমি পড়াশোনা করবে। তবে হ্যাঁ, বাচ্চা নিতে দেরি করবে না। বাচ্চা মা সামলাবে, তুমি পড়াশোনাই করো। আমার বাচ্চার খুব শখ পড়ি, বাবা ডাক যেন এখনই শুনতে পাচ্ছি। পরি শুধু রাহুলের কথায় লজ্জায় লাল হচ্ছিল। বিয়ের জন্য শাড়ি, গহনা, মেহমান, কত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। খাওয়া দাওয়া তো আছেই, সব তো ঠিকঠাকই চলছিল। বিকেলে কোচিং সেরে বান্ধবীর বাড়ি থেকে কিছু নোটস নিয়ে বেরোতে বেরোতে সন্ধ্যা প্রায়। ফোনে কথাও হয়েছে রাহুলের সাথে, বলেছিল নিতে আসছি। তবে পরি বাধা দিয়ে বলল, না না, এটুকু পথ একা চলাচল করে অভ্যাস আছে। রাহুলও আর তেমন জোর করল না। তবে পরীর এই বাধা দেওয়াই যে ওর জীবনের কাল হয়ে দাঁড়াবে কে জানত। পরীর কি হবে রাহুলকে পাওয়া। একলা একলা গুটি পায়ে বাড়ির রাস্তা ধরে এগোচ্ছে পরী। সামনে যে কি বিপদ তাড়া করছে তা তো আর সে জানে না। হঠাৎ করে পিছন থেকে 2-3টা ছেলে পরীর পথ আটকে দাঁড়ায়। তবে ছেলেগুলোকে পরী বেশ ভালো করেই চেনে। এরা হলো ওরই গ্রামের মাতাব্বর বাড়ির ছেলে, মাতাল ও বদমাইশ বটে। তবে পরী পথ আটকানোর কারণ অজানা। কিরে, পথ আটকালি কেন? পরী ভয় পায়নি, বরং শক্ত গলায় প্রশ্ন করল। ওর গলার আওয়াজে হু হু করে হেসে দিল কাশেম। তুই ভয় পাসনি? আমরা এতজন তোকে পথ আটকে দাঁড়িয়েছি। না, ভয় পাইনি, রাস্তা ছাড় তো। এক প্রকার ধাক্কা দিয়ে পরী এগোতে লাগলো। তবে সব তো শেষ হয়ে যায়নি। একটু পর পরী তার উড়নায় টান অনুভব করলো। তখন ভয় না পেলেও এবার ভয় করছে। আরে আরে, পরি চললি কোথায়? রোজ রোজ তোর রূপের আগুনে পুড়ে ছাই হয়,
তাও নিজেকে সামাল দিয়েছিলাম। তবে এবার তো দেখছি আমায় ছেড়ে অন্য গ্রামে লোকদের রূপের আগুনে জ্বালাচ্ছিস। তাদের কথায় পরি প্রায় কাঁদো কাঁদো, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এই দুর্বলতার সুযোগে কাশেম পরির ওড়না নিজের গলায় পেঁচিয়ে নিয়ে বলল, দেখ পরি, ভেবেছিলাম তোর বাবা আমার সাথেই তোর বিয়ে দিবে, কিন্তু না, উনি তো বহু লাফালাফি করে তোর বিয়ে ঠিক করে দিল। এখন আমার কি হবে বল? আরে বাদ দে, বিয়ে যাকে খুশি কর, তবে আমায় আজকে একটু আদর করতে দে। কথা দিচ্ছি কেউ জানবে না, তুইও শান্তি আমিও। পরীর জমানো চোখের জল গড়িয়ে গাল গলা ভেসে যাচ্ছে। প্লিজ আমার যেতে দে। হা হা করে হেসে পরীকে জোর করেই ধরে নিল ওরা তিনজন। মুখ চেপে ধরে নিয়ে গেল একটু জনপদ থেকে আড়ালে। বাঁচাও বলে চিৎকার করার সুযোগও হয়নি ওর। এমনভাবে মুখ চেপে ধরেছে যে শ্বাস নিতেও পরীর কষ্ট হচ্ছে। পরীর সামনে রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে তিনজন। মুখটা ছাড়া পেয়েই আবার সেই চেঁচানো শুরু হয়েছে ওর মুখ আবার চেপে ধরে নিয়ে গালে কয়েকটা কষে চড় মারা শুরু করলো। পরি ভেবেছিল এই তার জীবনের শেষ হতে চলছে। তবে আল্লাহর দূত হয়ে আগমন হয় একটা গাড়ির লাইটের আলোতে অন্ধকার ঘুচিয়ে আলোয় ফুটে উঠেছে জায়গাটা। তবে গাড়িতে আরেক মাতাল ছিল। পরিস্থিতি সব বুঝে গেল সেই লোক, তাই নেমেই তার পিস্তলটা বের করে বলল, 3 পর্যন্ত গুনবো, পালাতে পারলে পালা, নয়তো দাঁড়িয়ে থেকে মর। প্রথমে কাশেম তার সাথীরা ভয় না পেলেও হাওয়ায় গুলি মারতেই সব ছুটে পালিয়েছে। লোকটা হেলতে দুলতে পরীর কাছে এসে দাঁড়িয়ে বলল, ভয় নেই, ওরা পালিয়েছে। পরীর নিভু নিভু চোখটা মেলে দেখে নিল সেই ফেরেশতাকে। লোকটা পরীর হাত ধরে তুলে দাঁড় করিয়ে দেখছে ওর মুখটা। সত্যি অপরূপ তোমার চেহারা, তাই তো ওই ছেলেগুলো পাগল হয়েছে। পরীকে ভালো করে দেখেছে লোকটা। বুকে ওড়না নেই, হাতের ওইখানে খানিকটা ছেঁড়া, গলায় আঁচড়ের দাগ, রক্তও বের হচ্ছে। নেশাটা কাটিয়ে পরীকে বলল, ভয় পেও না, আমি কাউকে জোর করি না। আমি মোহন, এখানে একটা কাজে এসেছিলাম আর ঢাকায় ফিরে যাওয়ার জন্য বেরিয়েছি। আর পথে তোমায় দেখতে পেলাম বিপদে। চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। পরী হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, না, এই মুখ কি করে দেখাবো? আরে আরে, কাঁদছো কেন? ওরা তো তোমার কোনো সর্বনাশ করেনি, তাহলে কেন এমন করছো? পরী সেই কেঁদেই যাচ্ছে। এই অবস্থায় বাড়িতে কি করে যাবে? এদিকে মোহন পরীর রূপে মুগ্ধ হয়ে দেখছে। নিজেকে সামাল দেয়া তো বড় দায়। তখনই কিছু আলো তাদের গায়ে পড়ছে। দুজনে আর আলোয় কিছু দেখতে পাচ্ছে না। পরীর 2 বাহু ধরে আছে মোহন। আলো কিছুটা নিভু হয়ে এলে দেখতে পেল মানুষটাকে। এখানে তো পুরো গ্রাম জড়িত হয়ে গেছে, বাবা মা ভাইয়া আর কাশেমও। তবে পরীর বুঝতে বাকি রইল না যে এই লোকগুলো কাশেমও তার সাথীরা ডেকেছে। পরী বা মোহন কিছু বলবে তার আগেই কাশেম বলে উঠল, দেখুন দেখুন, গ্রামের গর্ব আব্দুল রৌফের মেয়ের কাণ্ড দেখুন। বিয়ে ঠিক হয়ে গেছে, তাও অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। সি সি সি। পরীর যেটুকু সম্মান ছিল তাও আজ মাটিতে মিশে গেছে। মোহন শুধু হাঁ হয়েই দেখছে। এই পরিস্থিতিতে কি বলা বা কি করা উচিত তা সে জানে না। ভিড়ের মধ্যে আরও একজন দাঁড়িয়ে আছে, রক্ত মাখা চোখে পানি গড়িয়ে পড়ছে। পরীর নজর তার দিকে পড়তেই শরীরের লোম শিউরে উঠল। রাহুল, রাহুল আসলে মানে। ওর কথাটা শেষ না করতেই রাহুল হাত দেখিয়ে পরীকে চুপ করিয়ে দিল। পরী কাছে এসে মোহনের কাছ থেকে টান মেরে নিজের কাছে এনে বলল, পরি, কিছু বলতে হবে না, আমি জানি তুমি এমন কিছুই করবে না। চলো এখনই আমরা বিয়ে করি। তারপর কি হয়েছে সব খুলে বলো আমায়। রাহুলের বাবা রাহুলকে টান মেরে সরিয়ে দিয়ে বলল, মেয়ের রূপে পাগল হলি না তো কোনো নষ্টা মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না। আর তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কোনো ছেলের সামনে যখন কোনো পিতা তার মৃত্যুর দোয়া করে তখন কোনো মেয়ের বশে সেই সন্তান থাকে না। রাহুলও পারেনি, তার বাবার কথা উপেক্ষা করতে পারল না। চোখের পানি ছেড়ে শুধু আকাশ পানে চেয়ে রয়েছে রাহুল। কি করবে এখন সে? পরীকেও কিছু বলার সুযোগই দিচ্ছে না। সবাই যে যার মতো মন্তব্য করেই যাচ্ছে। নিজের বাবাকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের কথা বলার শক্তি হারিয়ে গেছে তার।
বাড়ির ভেতরে এসে উঠানে দাঁড় করিয়েছে পরীকে। পরী সব খুলে বললেও কেউ তা বিশ্বাস করলো না। আর রাহুল বিশ্বাস করেও এগোতে পারছে না, কারণ ভালোবাসার জন্য তো বাবাকে হারাতে চাইবে না। শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই তার। রাহুলের বাবা রাহুলকে টেনে নিয়ে সেখান থেকে চলে গেছে। একে একে সবাই পরীর দোষ ঘুটিয়ে দিয়ে চলে গেছে। পরীর বাবা মাথা নত করে সেই যে বসে রয়েছেন। পরীর ভাই বাঁশের একটা খুঁটি ধরে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। আসলে তার বাবার মুখের ওপর কথা বলার সাহস তো আর নেই। জাহানারা বেগম মুখে আঁচল দিয়ে কান্না করে যাচ্ছে আর বলছে, আমার মেয়ে এমন করতে পারে না, তুমি তো জানোই, তাহলে কেন চুপ করে আছো? দীর্ঘশ্বাস নিয়ে চোখ তুলে তাকিয়ে মেয়েকে এক পলক একবার দেখে নিয়ে নিল আর শক্ত কণ্ঠে বলে দিল, চলে যা এই বাড়ি, এই গ্রাম থেকে, পারলে এই দুনিয়া ছেড়ে চলে যা। বাবার মুখের কথায় এতটা আঘাত করেছে যে পুরো গ্রামের মানুষের কথাই করেনি। কি করবে সে? নিজের বাবা তার হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করে দিয়ে বলল, যা, মরে যা, আমার কোনো মেয়ে নেই। যদি না যাস তাহলে সপরিবার নিয়ে এই কদম গাছে ঝুলে পড়ব। পরীর পা আর চলছে না। ধীরে ধীরে গ্রামের বাইরে চলে এসেছে পরী। কোথায় যাবে, কি করবে? বাবা মাকে ছেড়ে কোথায় যাবে, কি করে বাঁচবে? তবে বেঁচে থাকারও ইচ্ছা আর নেই। পিছন থেকে একটা গাড়ি এসে পরীর সামনে দাঁড়ালো। মোহন এসে পরীর সামনে দাঁড়িয়েই বলল, কোথায় চললে? জানি না। পরীর এমন আনমনা উত্তরে মোহন বুঝতে পারল যে পরী উল্টো পাল্টা কিছু করতে পারে। আমায় বিয়ে করবেন? আচমকা পরীর এমন কথায় মোহন হতবাক। কি বললে? বললাম আমায় বিয়ে করবেন। যার হাত ধরতে চাইলাম পেলাম না। বাবা মা ভাই সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আর এভাবে বাঁচলে হয়তো অন্য শিয়াল কুকুরের খাবার হয়ে যাব। তাই আপনি আমায় বিয়ে করবেন? এমন সুন্দরীকে কিনা বলা যায়। জন্মগতভাবে মানুষ সুন্দরের পূজারী, আর সেই সৌন্দর্য যদি নিজে এসে ধরা দেয় তাহলে তো কথাই নেই। দেখো পরি, তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি কিন্তু ভালো মানুষ নই। ভালো মানুষ কিনা আমি জানি না, শুধু আমি জানি আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। আপনি আল্লাহর দূত হয়ে এসেছেন, তাই এই জীবনটা আমি আপনাকে উৎসর্গ করে দিতে চাই। মোহনও পরীকে বিয়ে করতে রাজি হয়ে গেল। বিয়ে করে ঢাকা এলো এক বাড়িতে। 2 রুমের একটা ছোট্ট বাড়ি। তবে এটা তার আসল বাড়ি নয়, তা পরীও জানত না। তবে কোনো প্রশ্ন করেনি। তার পায়ে ঠাঁই পেয়েছে, এতেই অনেক। তা না হলে রাস্তায় থাকলে পতিতা হতো, নয়তো মরতে হতো। আত্মহত্যার মতো মহাপাপ করতে হতো। রাতে বউ সেজে খাটে বসেছিল পরী। মোহন যে অনেক বড় লোক তা তার পোশাক আশাক চলাফেরাই বলে দেয়। আর পরীর জন্য 1 ঘন্টার সব প্রয়োজনীয় জিনিস হাজির করেছে। তবে বহু রাত পর মাতাল হয়ে এসেছে। হেলতে দুলতে দুলতে পরীর কাছে এসে ওর ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে বলল, বাহ, কি সুগন্ধ! আমার সকল নেশা কেটে গেছে। পরীকে ধাক্কা দিয়ে ফেলে নিজের ভরটা ওর ওপর ছেড়ে পশুর রূপ ধারণ করেছে মোহন। পরী ব্যথায় কুড়িয়ে উঠলে মোহন উঠে হেসে বলল, কি হলো, ব্যথা পাচ্ছ বুঝি? দেখো পরি, আমি খুব খারাপ, আর তোমার শরীরের জন্য তোমায় এনেছি। বিয়ে বলে কোনো জিনিস আমি মানি না। আর এখন নাটক করো না তো। এই অধিকার আমি জোর করে নয়, বরং তোমার স্বইচ্ছেতে আমায় দিয়েছ। পরী অবাক হয়ে দেখছে, এক ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই আরেক বড় ধাক্কা খেল। মোহন পরীর রূপের আগুনে নিজেকে তপ্ত করছে, আর পরী ব্যথায় কষ্টে কেঁদে যাচ্ছে। এই কান্না মোহনের কান ছুঁয়নি। আজানের আওয়াজে নিজের হুঁশ ফিরে পেল পরী। নিজেকে গুটিয়ে নিয়ে মোহনের দিকে তাকিয়ে রয়েছে অপলকভাবে। একটা মানুষের কত রূপ! যাকে চাইলাম পেলাম না, ভেবেছিলাম ওনার পায়ে নিজেকে বিলিয়ে দিব। তবে যাই হোক, আগের চিন্তা বাদ দিয়ে সামনের দিকে এগোবো। ওনাকে নিয়ে সংসার পাতবো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঘুমন্ত মোহনের মাথায় হাত রাখতেই মোহন চোখ খুলে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে বলল, কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন? নাকি ঘুম আসছে না? পরী মাথা থেকে চট করে হাত সরিয়ে নিল। মোহন অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, ঘুমাও। আমার থেকে এর চাইতে ভালো কিছু আশা করো না। তবে এর চাইতে খারাপ যদি কিছু দেখতে না চাও, তাহলে যা বলবো তাই শুনবে।
এটা আমি ভাড়া করেছি বাড়ি, কোনো সমস্যা হবে না। আমি আসি বা না আসি, তোমার প্রয়োজনে সব পৌঁছে যাবে। টেবিলের উপর একটা মোবাইল আছে, ওটা রেখো। আমায় কল করো, নাম্বার সেট করা আছে। আর ডয়ারের টাকার আমার একটা এটিএম কার্ড আছে, পিন সেখানে একটা কাগজে লেখা আছে। আর শোনো, কোনো দিন আমার সম্পর্কে ঘাটাতে যেও না। আমি নেশা করি, মাতাল, দুনিয়ার হুঁশ নেই। এই বেহুশকে বিয়ে করেছ, তাই সে শাস্তি তো পাবে। আর আমিও শালা তখন মাথায় কি যে চলছিল কে জানে, তোমায় বিয়ে করে নিলাম। পরি একপাশে শুয়ে শুধু চোখের জল ফেলে যাচ্ছে। আজ যদি রাহুলের সাথে বিয়ে হতো তাহলে কি এমন হতো জীবনটা? পরি তো আর জানে না আরও ভয়াবহতা তাকে গ্রাস করবে, আর এই জল তার সাথী হবে মরার আগ অবধি। বাবা মা ভাই কি করছে? তারাও কি কাছে আমার জন্য? মোহন তো তেমন কোনো খারাপ না, মেয়েদের নেশা তেমন নেই। তবে এবার এমন কি ঘটেছিল যে মোহন ধীরে ধীরে পশু হয়ে উঠেছিল, অমানবিক অত্যাচারে মেতেছিল। কেন পরীকে কষ্ট দিয়ে সে শান্তি পায়? তবে পরী কি তেমন কিছু ঘটিয়েছিল? সকাল 8টার দিকে মোহন চলে গেছে, একবার বলেও যায়নি। আর পরী রান্নাঘরে গিয়ে হালকা পাতলা কিছু নাস্তা তৈরিতে ব্যস্ত, মোহন আর সে খাবে বলে। এদিকে সমস্ত শরীর ব্যথায় মরিয়া হয়ে উঠেছেও বটে। নাস্তা নিয়ে এসে ঘরে মোহনকে না পেয়ে এদিক ওদিক খুঁজেও পেল না। তখন বুঝে নিল বাড়িতে তো নেই। ওনার মোবাইল ঘড়ি কিছুই রুমে নেই, তাহলে চলে গেছে। খাওয়ার ইচ্ছাটা আর নেই, তবে পেটে বড্ড খিদা, তাই মন না চাইলেও জোর করে খেয়েছে। দুপুরেও রান্না করে বসে রয়েছে বহুক্ষণ, তবুও মোহনের খোঁজ নেই। তবে রান্নার বান্নার যা প্রয়োজন তা সবই এনে রেখেছে, তাই কোনো দেরি না করেই বাহিরে বের হওয়ার দরকার নেই। তবে রুমে একা কতক্ষণ বন্দি থাকবে, তাই একটু বাহিরে বের হয়ে সব দেখছে। বাড়ির পাশের এক মহিলার সাথে দেখা হয়ে গেল পরি। সময় কাটানোর জন্য ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো, ওনার স্বামী আর পরিবারের সম্বন্ধে জানল। তবে সেই মহিলা তার পরিবার জানতে চাইলে একটু চুপ থেকেই উত্তর দিল। আমি আর আমার স্বামী থাকি, কালই এসেছি। মহিলাকে ভাবি বলে সম্বোধন করেছে পরি, কারণ বেশি বয়সের মহিলা নয় যে আন্টি বলে ডাকবে। 15 দিন হয়ে গেছে, মোহনের কোনো খোঁজ খবর নেই। লোকটা আছে নাকি নেই কে জানে। না ফোন না আসা। ঘরের বাজার প্রায় শেষ, কিছু বাজার না হলে আর নয়। মোহনের দেয়া এটিএম কার্ডটা হাতে নিয়ে বেরিয়েছে অচেনা পথ ধরে। তবে যাওয়ার আগে সেই ভাবির কাছ থেকে বাজারের ঠিকানাটা নেওয়া হয়েছে। সামনের গলিটা পার করে ডান দিকে গেল কাঁচা বাজার পাবে। পরি বাজারে গিয়ে দুহাত মলে যাচ্ছে, কোনোদিন সে বাজারে করেনি। আগে কার্ড থেকে কিছু টাকা বের করে নিল, আজ প্রথম বাজারে এসেছে, এসে বোকার মতো দাঁড়িয়ে আছে। একটা দোকানদার আপা আপা করে ডাক দিয়ে পরীকে বলল, আপা কি লাগবে লন। পরি দোকান থেকে কিছু তাজা সবজি নিয়ে নিল। তবে পথে আসার সময় দুটা লোক পরির পিছু নিয়েছে। হাই হাই সুন্দরী, নাম্বার তো দিয়ে যাও। আরে চললে কোথায়, দাঁড়াও না, একটু সুখ দুঃখের কথা বলি। এই রকমের অসভ্য কথা বলেই যাচ্ছে। পরি শুধু ভয়ে এক প্রকার দৌড়ে চলছে, পিছু দেখছে আর চলছে। হঠাৎ ওই সামনে কারো ধাক্কা খেলো পরি। নিজেকে সামাল দিয়ে তাকিয়ে দেখে মোহন। রক্তবর্ণ চোখ করে তাকিয়ে আছে পরির দিকে। পরির সাথে অন্য লোক দেখতে পেয়ে সেই লোকগুলো পালিয়েছে। পরির হাত ধরে গাড়িতে উঠিয়ে দিয়ে পাগলের মতো গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছেছে। পরি ভয়ে চুপসে আছে, আজ মনে হয় না আর রক্ষা আছে। রুমে এসে খাটে বসে আছে মোহন। পরি চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে অপরাধীর মতো। বাইরে কেন গিয়েছিলে? ও, নিজের সৌন্দর্য মানুষকে দেখাতে না? পরি হাবার মতো দাঁড়িয়ে আছে, কোনো কথা গলা দিয়ে আসছে না। মোহন চট করে পরির গাল চেপে ধরে বলল, বহুরূপ তো না? এই রূপ দেখাতে বাজারে গিয়েছিলি তো? ডয়ার থেকে বোরকা আর নেকাব বের করে দিয়ে বলল, এগুলো পরে বাইরে বের হবি? আর বের হবি কেন? তোর তো সব দিয়ে গেছে, কেন গেছিস? এবার জোরে ধমকে পরি আমতা আমতা করে বলল, আসলে ঘরে খাবারের মতো কিছুই নেই, শুধু চাল ছাড়া। কালকেও শুধু লবণ দিয়ে খেয়েছি, আর তোমার কার্ড থেকে কিছু টাকা বের করে নিয়ে বাজার এনেছি। পরির কথায় মোহন চুপ। সত্যি তো, আমি যে গেলাম বাজারে, খোঁজটা তো নিলাম না। তুই ফোন তো দিতে পারতি।
মোহনের গলা কিছুটা নরম হয়ে এসেছে, কারণ দোষটা তো তারই। পরি মোহনের নরম গলার আওয়াজ পেয়ে ভয়হীন হয়ে বলল, ফোন দিতাম পরে যদি তুমি রাগ হও তাই। যাও, কিছু জলদি রান্না করে নিয়ে এসো, বড্ড খিদে পেয়েছে। মনের আনন্দে রান্না করছে পরি। সে সব কাজই পারে, গ্রামের মেয়ে তো, তাই সব শেখা মা শিখে দিয়েছেন। খাটে বসে মোহনকে বেড়ে খাওয়াচ্ছে পরি। পরির কতটা আনন্দ হচ্ছে তা বলে বোঝানোর মতো না। মোহন বহু তৃপ্তি নিয়ে খাচ্ছে। রোজ রোজ বাহিরে খেয়ে অতিষ্ঠ ছিল, আজ ঘরের রান্না খাচ্ছে, তাও আবার এত সুস্বাদু খাবার। পরীকে একবার খেতে বলেনি, আর এতে পরীরও মাথা ব্যথা নেই। উনি শান্ত আছে, এতেই বহুত। খেয়ে পরীর শাড়ির আঁচলে মুখ মুছে আসছি বলে বেরিয়ে গেছে। পিছু ডাক দিতে দিয়েও দেয়া হলো না। পরী মনটা খারাপ করে দরজায় দাঁড়িয়ে রইল। গাড়ির দরজাটা খুলেও আবার লাগিয়ে বলে গেছে সন্ধ্যার মধ্যে ফিরবে, খেয়ে নাও। শত ব্যথার মাঝে যে কতটুকু পাওয়া তা কাউকে বোঝাতে পারবে না পরী। রাতে তো মোহন এসেছে, তবে পরী খুশি হতে পারল না, কারণ মোহন আবার নেশা করেই এসেছে। ঘরে ঢুকতেই পরী মোহনের সামনে খাবার নিয়ে এসে বলল, নাও খেয়ে নাও। মোহন খাটে হেলান দিয়ে বলল। দ্বিতীয়বার আর বলার প্রয়োজন হলো না মোহনের। এক কথাতেই খাবার তার মুখের সামনে ধরেছে। মোহনকে খাইয়ে দিয়ে প্লেট রাখতে উঠলেই ওর শাড়ির আঁচলটা টান মেরে ধরে বলল, মুখ কে মোছাবে? তোমার শাড়ির আঁচলে সেই সুগন্ধিটা পাই, যা তোমার শরীরের প্রতিটা কোষে। পরিবেশ বুঝতে পারছে মোহন এখন কি চায়। প্রথম রাতের মতো আজও কি এমনই করবে? আমায় কষ্ট দেবে নাকি ভালোবেসে বুকে আগলে নেবে? তবে সেগুড়ে বালি। মোহন পরীকে কাছে টেনে তো নিয়েছে, তবে ভালোবেসে নয়, তার চাহিদা মেটানোর জন্য। এবার নিয়ে 2 দিন পরী মোহনের ছোঁয়া পেয়েছে। এমন ছোঁয়া পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো। মোহন সকালে চলে যাওয়ার জন্য প্রস্তুত। পরী ভয়ে ভয়ে মোহনের কাছে এসে বলল, খেয়ে যাবে না? মোহনের কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞাসা করল। কবে আসবে আবার? এবার প্রশ্নে মোহন ঘাড় ফিরিয়ে কড়া গলায় বলল, কেন, কিছু চাই? পরী মাথা নত করে মাথা নাড়িয়ে না সূচক জবাব দিয়ে চুপ। আসবো যেদিন তোমার আবার নেশা ধরবে সেদিন। মোহনের কথায় পরী মাথা উঁচু করে ভয় ঝেড়ে প্রশ্ন করল, আমি কি শুধু তোমার নেশা? মোহন হো হো করে হেসে বলল, এখনো বুঝলে না তুমি কি? দেখো পরে আমি খারাপ, খুব খারাপ মানুষ। তুমি নিজে আমার কাছে এসেছ, আমি জোর করে আনিনি তোমায়। আর তাছাড়া মেয়ে মানুষ শুধু ভোগবিলাসের জন্যই, তো আর কি। পরীর চোখের জল মুছে দিয়ে বলল, দেখো পরি, কান্নাকাটি পছন্দ হয় না আমার, তাই আমি যতক্ষণ আছি প্লিজ কেঁদো না। আমি চলে গেলে কেঁদো। আর যদি আমায় ছেড়ে যেতে চাও তাহলে যেতে পারো, মানে চেষ্টা করতে পারো। যতদিন বাঁচবে এই মোহনের হয়ে বাঁচবে, তাই এমন কিছু মাথায় আসলে ঝেড়ে ফেলো। পরী অবাক, তবে মোহনের কথাই নয়, বরং তা চিন্তা শক্তি দেখে। এ কি মেয়ে মানুষের পেট থেকে জন্মায়নি? এমন বিবেচনা ওনার ছি। মোহন সানগ্লাসটা চোখে দিয়ে ব্লেজারটা হাতে নিয়ে বলল, খবরদার তো বাড়ির বাইরে যাওয়ার কথা ভেবেছ? যা দরকার আমার এক ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। আমায় ফোন করে নিও, তবে একবারই কল দেবে, এর বেশি নয়। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। পরী মাথা নত করে চুপ। আজ বউ নামে রক্ষিতা হয়ে রইল শুধু। আর সে স্বামী নয়, সে শরীরের খদ্দের। সারাদিন একলা কাটানো ছাড়া আর কোনো উপায়ও নেই তো। তবে বাড়ির জন্য মনটা বড্ড কাঁদে, আর বারবার রাহুলের কান্নামাখা মুখটা সামনে ভাসে। সে বিয়ে করে নিয়েছে কি? একটু পাশের বাড়ির ভাবির সাথে আলাপ করে, আবার সেই ঘরে একটা মানুষ কি করে এভাবে থাকে? ওনার বাড়ি কি আমায় নিয়ে যাবে না কোনোদিন, নাকি এখানেই বন্দি হয়ে সারা জীবন কাটাতে হবে? বিকেলে একটা গাড়ি বাড়ির সামনে এসেছে। গাড়ির শব্দে পরী দৌড়ে এসেছে বাহিরে, কারণ মোহনের গাড়ি তো এটা। তবে সেই মোহনকে আর দেখতে পেল না। ওর ড্রাইভার হয়তো পোশাকে বোঝা যায়। পরী কিছু বলবে, তার আগেই ড্রাইভার পরীর কাছে এসে বলল, ছোট বৌরানী, আমি মোহনের ড্রাইভার আপনার জন্য এই ল্যাপটপ টিভি পাঠিয়েছে আর বলেছে ওয়াইফাইটা কানেক্ট করিয়ে যেতে। পরী অবাক, ছোট বৌরানী বলে ডাকল। পরী প্রশ্ন শুনে হেসে বলল,
বৌরানী হলো মোহনের মা, আর তার ছেলের বউ তো ছোট বৌরানী হয়। সব কানেক্ট করিয়েছে এক লোক দিয়ে। রিপিট, সব কানেক্ট করিয়েছে এক লোক দিয়ে। ড্রাইভারের জন্য চা করেও খাইয়েছে পরি। ড্রাইভার ক্লান্ত শরীরে এক কাপ চা খেয়ে বড্ড খুশি। জানেন বৌরানী, মোহনের বাবা মানে আপনার শ্বশুরের ড্রাইভার ছিলাম আমি। উনি চলে যাওয়ার পর থেকে মোহন বাবার সাথেই আছি। পরি কাচুমাচু করছে, ওনাকে কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে। চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে চাটা শেষ করে বলল, বৌরানী কিছু বলতে চান বুঝি? পরি মাথা নাড়িয়ে একবার হ্যাঁ তো একবার না সূচক জবাব দিল। ড্রাইভার হেসে বলল, ভয় পাবেন না, বলুন। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছেন? ড্রাইভার মুখটা মলিন করে বলল, ওর মা ছাড়া কেউ নেই। বিশাল বাড়িতে শুধু উনিই থাকেন, আর মোহন বাবা তো কখনোই বাড়িতে যান না। পরির চোখ সরু হয়ে এসেছে। বাড়ি যায় না, তাহলে কোথায় যায়? আচ্ছা, ড্রাইভার কাকা উনি এমন কেন? আপনি তো ছোট থেকেই চেনেন ওনাকে। আর বাড়ি থাকে না কেন? ড্রাইভার উঠে যেতে যেতে বলল, দেখুন বৌরানী, বাড়ির ভেতরে খবর তো আর আমি জানি না, তবে মোহন বাবা বড্ড ভালো। মাঝে মাঝে ওনার কি হয় কে জানে। বড় সাহেব মারা যাওয়ার পর থেকেই এমন। ওনার মায়ের মুখ দেখতে চায় না বলে বাড়িতে যায় না। কোনো মদের আসরে রাত কাটায়, আর এখন মাঝে মাঝে আপনার কাছে চলে আসে। মোহন বাবা সারাদিন মদ খায়, কোনো খাবারই খেতে চায় না। অফিসের সব মেয়েদেরকে তাড়িয়ে দিয়েছে। ওদের দেখলে নাকি ওনার গা জ্বালা করে। মেয়ে মানে নেশা ছাড়া আর কিছুই না। ওনার খামখেলিতে সব সম্পত্তি রসাতলে যাচ্ছে। মেয়েদেরকে সহ্য করতে পারে না। পারলে বৌরানী, মোহন বাবাকে তোমার আঁচলে বেঁধে নাও। আর ছোট মুখে বড় কথা বলে দিলাম, আমায় ক্ষমা করো। সেই রাত আর পরির ঘুম হলো না। ড্রাইভার কাকার কথা শুনে কানে শুধু বাজছে, কেন কোনো সন্তান তার মায়ের মুখ কেন দেখতে চাইবে না? কি এমন হয়েছে যে উনি এমন হয়ে গেছেন? সকাল 4টা। মোহন মাতাল হয়েই তার আসল বাড়ি এসেছে। তার মা জেগেই ছিল বোধ হয়, তাই ছেলে আসার খবর পেয়ে গেছেন। মোহন বাবা আমার, কোথায় থাকিস তুই? মোহনের মা রাইমা খাতুনের আওয়াজে একবারও ফিরে তাকায়নি মোহন। নিজের রুমে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আবার নিঃশব্দে বেরিয়ে গেছে। রাইমা খাতুন নারাজ নন, এমনটা হবে তা আগেই জানতো। মোহন কোনো উত্তর দেবে না, তাই আবার নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে নিয়েছেন। নাস্তা বানিয়ে সামনে নিয়ে বসে আছে পরি। খেতে একদম ইচ্ছা করছে না। কি হলো, খাচ্ছ না যে? পরির খুশির অন্ত নেই। মোহন এসেছে সকাল সকাল, হাতে এগুলো কি? আলমারিতে নিজের কাপড় রেখে পরির পাশে এসে বসলো মোহন। পরি অবাক। ওনার জামা কাপড় এখানে, তাহলে কি এখানেই থাকবে? খাবার কি একার জন্য বানিয়েছো নাকি আমিও পাবো? মোহনের চোখ নিভু নিভু, মুখ থেকে বাজে গন্ধ। এটা তো পরি বেশ বুঝতে পারছে যে মদ গিলা হয়েছে। মোহনকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল। পরির বড্ড ইচ্ছা করছে মোহনকে আঁকড়ে ধরতে, তবে উনি তো সেই অনুভূতির আগে পিছেও নেই। পরি মোহনের বড্ড কাজ ঘেঁষে গিয়ে বসে বলল, আপনি মদ কেন খান? না খেলে হয় না? মোহনের মেজাজ চরম পর্যায়ে গরম হয়ে গেছে। পরি জানে এখন কি হবে, তাই মোহনকে জড়িয়ে ধরে বলল, সরি সরি, আর বলবো না, প্লিজ রাগ করবেন না। মোহনের রাগ নিমিষেই পানি। আসলে এমন মেয়েও হয় নাকি? নাকি পরি নাটক করছে? সব নাটক। আমাকে ধোকা দিয়ে অন্য কোথাও পালাবে। না না, মেয়ে মানুষ মানেই ছলনাময়। এখন আমার সামনে এক নাটক করছে, আর আমি না থাকলে অন্য পুরুষ নিয়ে ফুর্তি করবে। এদের বিশ্বাস করা ভুল হবে। নিজের মনের সাথে যুদ্ধ করে না পেরে পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মোহন। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো বলেই খাটে শুয়ে পড়ল। পরিও কোনো প্রশ্ন বা রাগ না করে দরজাটা বন্ধ করে বেরিয়ে এলো। পরি বাহিরে আসতেই পাশের বাড়ির ভাবি ডাক দিয়ে বলল, ওই পরি, তোমার স্বামী এসেছে বুঝি? পরি হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাবি। বাহ পরি, তোমার স্বামীটা না বেশ দেখতে, আর টাকা আলাও। তা এত টাকার মালিক হয়ে এই এমন বাড়িতে থাকো কেন? আমি একটু আসছি বলেই পরি ঘরে চলে গেল। সত্যি লোকজন তো বলবেই স্বামী এত
ঢাট পাট হয়ে থাকে, আর আমি কেন এই বাড়িতে থাকি? সুন্দর করে রান্না করেছে পরি, সাথে একটু পায়েসও রান্না করেছে। যদি মিষ্টি মুখ করে একটু মিষ্টি কথা বলে আর কি। মোহনকে ডেকে গোসল করতে বললে চুপচাপ উঠে গেল। খাওয়া শেষ করতেই পায়েসের বাটিটা সামনে রাখতেই গোমরা মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। পরি বুঝতে পারলো হয়তো ওনার পায়েস পছন্দ। গাড়ি নিয়ে বেরিয়ে যেতে নিল। পরি দৌড়ে গিয়ে গাড়ির কাছে আসে, হাতে ছোট্ট একটা বক্স, ওটা মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নিও আবার পরে। আর একটা কথা, হুম। সম্মতি পেয়ে পরি কাচুমাচু করতে করতে বলল, আসলে আমার সারাদিন একা একা লাগে, রাতেও বড্ড ভয় করে একলা বাড়িতে। মানে যদি আপনি রাতটা বাড়িতে থাকতেন, যদি আপনার সমস্যা না হয় আর কি। পুরো কথাটা শোনার আগেই মোহন গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। পরি অনেকক্ষণ সেই পথেই চেয়ে রইল। মোহন এই আসে এই চলে যায়, ওর আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তবে পরির বড্ড মায়া হয় মোহনের জন্য। কি মায়া মায়া মুখটা শুকনো হয়ে থাকে। খাওয়া দাওয়া নেই, শুধু মদ হলেই হয় আর কি। একদিন এই মদ ওনাকে খেয়ে নেবে। মোহনকে শত চেষ্টাও বাঁধতে পারেনি পরি। কী রকম ওনার চিন্তা আল্লাহই জানেন। আর ওর কাছে এলে শুধু ওকে পেতে চায়। একদিনও ভালোবাসার বলি ফোটেনি মুখে। এভাবেই কেটে গেল কয়েক মাস। গত 10 দিন ধরে মোহনের কোনো খোঁজ নেই, ফোন নাই, আশা নেই। ড্রাইভারকে দিয়ে শুধু জিনিসপত্র পাঠিয়েই ওনার দায়িত্ব শেষ। তবে পরীর কাছে এবার মোহনকে আঁচলে বাঁধার একটা পথ আছে। মোহনকে বলবে বলবে করেও বলা হয়নি, পেলে তো বলবে। নিজেই মনে মনে বহু খুশি, কারণ পরী মা হবে, মোহনের বাচ্চার মা। মোহন পরীকে ভালো না বাসলেও পরী তো বেসেছে, স্বামী হিসেবে গ্রহণ করেছে মোহনকে। তাই তো মোহনের শত অত্যাচার মুখ বুজে সহ্য করে নিয়ে বিনিময়ে ওকে ভালোবাসাই দিয়েছে। মোহনের দেয়া প্রতিটা আঘাতকে ভালোবাসার চিহ্ন মনে করেছে। একলা একলা আর কত, তাই ড্রাইভার কাকাকে দিয়ে কিছু ফুলের চারা আর টবা নিয়ে বাড়ির পাশে ছোট্ট একটা বাগান তৈরি করেছে। সারাদিন তো আর কোনো কাজ নেই, তাই বাগান পরিচর্যায় দিন পার। 2 দিন ধরে আর বাগানেও তেমন মন নেই ওর, শরীরটা তেমন ভালো লাগে না। কিছু মুখে তো তুলতেই পারে না, সব বমি করে বের করে দেয়। একবার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ছিল, কি করে যাবে? গেলে তো মোহন আস্ত রাখবে না, তার চেয়ে বরং সে আসলেই যাবে। কিছুদিন পর রাতেই মোহনের আগমন। মাতাল হয়ে এটা আর নতুন কি। তবে মোহন পরীকে কাছে টেনে নিতে চাইলে পরী তা আজ পারছে না, বড্ড ভয় করছে ওর। আর বাজে গন্ধে বমি এসে গেল বলে মোহন পরীর ঠোঁটে ঠোঁট মেলাবে তার আগেই পরী কেঁদে দিল। প্লিজ আজ এমনটা করবেন না প্লিজ। তবে এই মাতালের কানে কিছু ঢুকলে তো, আর নিজেকে অমানুষ বানাতেই তো মদের সাহারা নেওয়া। পরীকে নিজের কাছে আটকে নিয়েছে মোহন। পরী শত অনুরোধে কোনো প্রতিক্রিয়া নেই তার। একবারও ভাবলো না পরী তাকে কখনো এমন মিনতি করেনি, তবে আজ কেন কাছে আসতে বাধা দিয়ে যাচ্ছে। নিজের চাহিদা শেষ করে চুপচাপ শুয়ে পড়েছে। পরী বিছানা ছেড়ে উঠে কান্নায় নিজেকে ভাসিয়ে দিচ্ছে। সারা রাত পরী মেঝেতে বসেছিল, আর চোখের জল তো আছেই। সকালে মোহনের ঘুম থেকে উঠে পরীকে ফ্লোরে দেখে মোহনের ভেতরটা কেঁপে উঠল। পরি, পরি বলে বিছানায় এনে দেখলো পরী সেন্সলেস হয়ে পড়েছে। পানির ছিটকা দিতেই পরী অন্যদিকে ফিরে চুপ করে শুয়ে পড়েছে। মোহন পরীকে কয়েকটা ডাক দিলেও কোনো সাড়া পেল না। এই অবহেলা মোহন মানতে পারল না। তুই আমাটাকে সারা দিচ্ছিস না কেন? রাতে নিচে কেন শুয়েছিলি? আমার পাশে শুতে সমস্যা হয় তোর? রাতে বহু নাটক করেছিস, বল কেন? কি অনুনগর পেয়েছিস নাকি? পরীর আর সহ্য হলো না, শরীরের সমস্ত শক্তি দিয়ে মোহনকে ধাক্কা মেরে দিয়ে বলল, ছুবে না আমায়, একদম ছুবে না, তুমি একটা জানোয়ার। পরীর গলা শক্ত করে চেপে ধরে বলল, আজ এতদিন পর মনে হয় আমি জানোয়ার। এবার বুঝতে পারলাম আমায় আর ভালো লাগে না। কাউকে পেয়েছিস মনে হয়? ছি, তোমার কত নীচ চিন্তাধারা। তুমি যতবার আমার কাছে টেনেছো নিজের চাহিদা মেটাতে, আমিও এক পতিতার মতো সবটা বিলিয়ে গিয়েছি। তোমার মদের দুর্গন্ধকে সুগন্ধে ভেবে আমি সারা শরীরে মাখিয়েছি, আর আজ বারবার বাধা দেওয়ার পরেও মাফ পেলাম না। একবার জানতে চাইলে না বাধা দেওয়ার কারণ? ও, তুই আমায় কি বোকা ভাবিস?
বল কি কারণ আমায় দূরে সরিয়ে দেওয়ার, বল। পরিমোহনের শার্টের কলার চেপে ধরে বলল, আমি মা হব, মা। তোমার বাচ্চা আমার গর্ভে তিল তিল করে বাড়ছে। এই একটা কথা মোহনের কান ছেদ করে ফেলেছে। সে নিজেই অবাক, খুশি হবে নাকি নারাজ তা তো জানা নেই। তবে সে আরেকটা মোহন চায় না। যদি এটাও বড় হয়ে আবার তার মতো হয়, আর পরি যদি কোনোদিন তাকে ছেড়ে যায়, তাহলে তো এই বাচ্চাটাও তার মতোই হবে। না, আমার বাচ্চা চাই না। মোহনের মানাকে গুরুত্ব না দিয়ে পরি বলল, না, এই বাচ্চার জন্ম আমি দেবই। আমি কিচ্ছু চাই না জীবনে। প্লিজ একে আসতে দিন। আমি একে আঁকড়ে ধরেই বাঁচতে চাই, প্লিজ। মোহন কোনো কথা না বলেই সোজা বেরিয়ে গেল। পরিতা বুঝতে পারলো না তার উত্তরটা কি। মোহন পাগলের মতো ড্রাইভ করছে। কেন আরেকটা নিষ্পাপ শিশুকে জন্ম দিয়ে কষ্ট দিতে চাও? ও কি জানেন আমার কষ্ট? আমার ভিতরে কি জানতে চায় না? পরি তো আর কোনো কিছুতেই মন বসাতে পারছে না, মানতে পারছে না মোহনের এই ব্যবহার। দুনিয়ার এমনও পিতা হয় যে নিজের সন্তান জন্মে খুশি নয়। কি করব আমি এখন? কি করব? না কোনো যাওয়ার জায়গা আছে, আর না এখানে থাকার মতো অবস্থা। মোহনের আর কোনো খোঁজ নেই, আবার নিরুদ্দেশ। তবে পরির চিন্তা হয়নি এবার, কারণ এটা নতুন আর কি। ছোট বৌরানী, মোহন বাবা আমায় পাঠিয়েছে, বলেছে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। রেডি হয়ে নিন, হসপিটালে নিয়ে যেতে হবে। কয়েকদিন পর ড্রাইভারকে পাঠিয়েছে মোহন। আমি যাব না কাকা, আপনি ওনাকে বলে দিবেন দরকার নেই কোনো ডক্টরের। বাঁচলে এমনি বাঁচবো, নয়তো মরে যাক পেটের মধ্যে। দুনিয়া এসে কি করবে? পরি খাট থেকে এক চুলো নড়ল না। ড্রাইভার কাকা পরির কষ্টটা বেশ বুঝতে পারছে। দেখুন মা, আপনি আমার মেয়ের বয়সী, তাই বলছি, চলুন, রাগ করবেন না। পাশের রুমটায় গিয়ে দেখুন, মোহন বাবা আপনার জন্য ফলমূল আর আপনার যা যা খেতে মন চাইবে সবই পাবেন। মোহন বাবা নিজে গিয়ে সব দেখে দেখে কিনেছে। ওকে কখনো এমন করতে দেখিনি, কোনো জিনিস এত মন দিয়ে করে না। তবে আপনার আর বাচ্চার জন্য তার চোখে এই মায়াটা দেখেছি। চলুন মা, চলুন। পরি রেডি হয়ে গাড়িতে চেপেছে আর বসে বসে ভাবছে, এই মানুষটাকে আমি এখনো বুঝতে পারলাম না। এই বলে বাচ্চা চাই না, আবার নিজেই ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে। মোহন দেশের সেরা হাসপাতালের সেরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছে পরির জন্য। ডাক্তার দেখিয়ে সমস্ত টেস্টও করিয়েছে, সব নর্মাল। ড্রাইভার ফোনের সব খবরাখবর পাচার করছে। মোট কথা, ড্রাইভারের মোহনকে ফোন দিয়ে ফোনটা পকেটে রেখেছে, আর মোহন সব কথাবার্তা শুনছে। এমনকি বাড়িতে কি হয়েছে তাও সে ফোনে শুনেছিল। পরি মনে মনে হলো বড্ড খুশি, আর মোহন পরির সামনে যেতে চায় না, কারণ পরির কাছে গেলেই আবার সেই পশু রূপটা বেরিয়ে আসবে। পারবে না নিজেকে সামাল দিতে, তাই দূরে থাকাটাই ভালো। তবে এই অবস্থায় একা রাখাটাও ঠিক নয়, তাই একটা মহিলাকে পরির কাছে পাঠিয়েছে, সমস্ত কাজও পরির দেখাশোনার জন্য। যত কিছুরই ব্যবস্থা করুক না কেন, স্বামী পাশে না থাকলে আর কি করবে এসব দিয়ে? একটা মেয়ে যখন মা হয়, তখন তার নতুন জন্ম হয়, তার পরিবারের সাথে সেই সুখটা ভাগ করে নেয়া। আর এখন তো নিজের স্বামী পাশে নেই। ডেলিভারির বাড়িতেই হয়েছে, নার্স নিয়ে এসেছিল ড্রাইভার কাকা। তবে মোহন আসেনি। এতটা মাস হলো তাও আসেনি। ফোন তো ভুলেও দেয়নি, আর পরিও একবারও ফোন দেয়নি। এমনকি ছেলের মুখটাও দেখতে এখনো পর্যন্ত আসেনি। এটা কি মানুষ? তবে সে যাই চলছিল, এর চেয়ে খারাপ অবস্থা হতে চলছিল। মোহন ড্রাইভারের কাছ থেকে সব খবর নেয়। ছেলের নামটা কমল রাখা হয়েছে। আজ বড্ড ইচ্ছা করছে তার ছেলেকে দেখার। প্রায় 1 বছর হয়ে গেছে পরির কাছে যায়নি। বাচ্চার 4 মাস হতে চলল, তাও আসেনি। তাই মোহন আজ ঠিক করেছে সে পরির কাছে যাবে। দোকান থেকে হরেক রকমের খেলনা, জামা, পরির জন্য শাড়ি সব নিয়ে নিল। যাই হোক, সন্তান তো তার, না চাইলেও পরি বাবা হওয়ার সুযোগটা দিচ্ছে। পরি আজ বড্ড খুশি। ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতেই বলল, বাবা, আজ তোমার বাবা আসবে বলছে, তোমার জন্য অনেক খেলনা আনছে। তুমি তো দেখোনি তোমার বাবাকে, আজ মন ভরে দেখে নিও। বলা তো যায় না আবার কবে দেখা পাও। মহিলার কাছে ছেলেকে দিয়ে আজ নিজে রান্নাঘরে ঢুকেছে। তবে এতদিন কাজের মহিলাটাই সব করত। আজ মোহনের জন্য নিজ হাতে রান্না করেছে পরি।
সাথে পায়েসও। দুপুর নাগাদ দরজায় ঠোকা পড়ল। পরি মুখে বিশ্বজয়ী হাসি দিয়ে হাতটা আঁচলে মুছতে মুছতে দরজার দিকে ছুটে আসছে। আজ কতদিন পর মোহনের দেখা পাবে। দরজাটা খুলে আর সেই হাসিটা ধরে রাখা গেল না। হাসি মুখটা নিমিষেই কান্নার ছাপ পড়েছে। পরি অবাক হয়ে চেয়ে বলল, তুমি? দরজার বাহিরে লোকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাহুল, তুমি? তোমার এই অবস্থা কেন? মুখ শুকিয়ে কাঠ, শার্টের বোতাম উল্টা পাল্টা, মাথার চুল দাড়ি মোচ একাকার হয়ে আছে। শেভ করেনি কতদিন ধরে। মাথার চুল এত বড় কেন? সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে বলল, পরি, আমি তোমায় কত দিন ধরে খুঁজছি। জানি তুমি ঢাকায় এসেছো, তাই প্রতিটা অলিতে গলিতে তোমায় খুঁজে বেড়াচ্ছি। আজ দেখা মিলল। পরি চোখের জলের সীমা নেই। রাহুল ফ্যাকাশে হাসি দিয়ে বলল, পরি, আমায় কিছু খেতে দেবে? দুদিন ধরে কিচ্ছু খাওয়া হয়নি। যা টাকা ছিল সব শেষ, আর বাড়ি ফেরার ইচ্ছে নেই। পরি অবাক হয়ে নিজের দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। পিছনে হেলিয়ে পড়ে দরজায় বাড়ি খেয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা কি হলো? ওর এই অবস্থা পরি মানতে পারছে না। পাগলের মতো গপ গপ করে খাচ্ছে রাহুল, আর পরি শুধু তাকেই দেখছে। কতদিন পর দেখলো ওকে। খাওয়া শেষ করে বিছানায় বসে রয়েছে দুজন। রাহুল হালকা হাসি দিয়ে বলল, ভালো আছো পরি? আছি, বড্ড ভালো আছি। পরি এটা কেমন উত্তর তা রাহুলের জানা নেই। তোমার এই হাল কেন? পরির প্রশ্নে রাহুল কেঁদে দিয়ে বলল, তুমি চলে যাওয়ার পর সেই কাশিম এক মেয়েকে রেপ করেছে এবং তাকে পুলিশও ধরেছে। ওর সাথে দেখা করতে বাবাকে নিয়ে হাজতে গেলাম, যাতে বাবার কাছে তোমায় নির্দোষ প্রকাশ করতে পারি। হাজতে গিয়ে কাশিমের সাথে কথা বলে জানতে পারলাম সেদিনের সত্যিকারের ঘটনাটা। বাবা সব শুনে কেঁদে উঠেছিল, আর আমার কাছে তোমার বাড়ির সবার কাছে ক্ষমা চেয়েছিল। আর আমার হাল বেহাল ছিল। তুমি নেই, তাই অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তোমায় খুঁজতে থাকি। আমার চাকরিটাও চলে গেল। আর বাবা তার ছেলের এই অবস্থা দেখে মানতে পারছিল না যে এই সব তার জেদের জন্যই হয়েছে। কিছুদিন পর বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন, আর আমি তোমায় খুঁজতে বেরিয়ে পড়লাম। আর জানলাম তোমার সেই লোকটাই বিয়ে করেছে যে কিনা তোমার সম্মান বাঁচিয়েছে। পরি সব শুনে তার ভেতরটা কেঁপে উঠল। পাপ কাউকে ছাড়ে না, কাশেমকেও ছাড়ল না। সে আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল, আর আজ তার সম্মান তার পরিবারের সহ হারিয়ে গেল। বাবা, মা, ভাইয়া ওরা কেমন আছে? রাহুল হেসে বলল, তোমার ভাই বিয়ে করেছে। পরি হালকা হেসে বলল, বেশ ভালোই আছে ওরা। পরি, ওই লোককে বিয়ে করে তুমি সুখে আছে তো? পরির কোনো উত্তর দেওয়ার আগেই দরজার দিকে কেউ কেঁদে উঠল। কমল বলেই পরি হুট করে তার বাচ্চাটাকে কোলে নিয়ে নিল। রাহুল অবাক হয়ে দেখছে পরিকে। সত্যি আজ যদি পরীকে বিয়ে করতাম, তাহলে হয়তো আমাদেরও এমনই এক সন্তান হতো, তোমার ছেলে। রাহুল কমলকে কোলে তুলে নিয়ে বলল, আমাদেরও হতো পরি। তবে ভাগ্য দেখো, তবে এই জীবনে বাবা ডাক শোনা হয়তো হবে না। কেন কেন? পরির আগ্রহ দেখে বলল, কারণ যাকে বিয়ে করব ভেবেছিলাম সে তো আর নেই, তাই বিয়ে করার প্রশ্নই ওঠে না। পরি, তোমার স্বামী কি তোমাকে খুব ভালোবাসে? পরির কোনো সাড়া নেই। কি বলবে? তার স্বামী নয়, বরং শরীরের খদ্দের। আর ভালোবাসা জিনিস থেকে তো সে কয়েক কোষ দূরে। জানি না বাসে কিনা, তবে সে আমার বাচ্চা আর বাবা। আমার সব খেয়াল রাখছে, মাসে মাসে টাকা পাঠায়, সমস্ত প্রয়োজন মেটায় আমার। রাহুল পরির হাতে হাতটা রেখে কিছু বলবে তার আগেই আগমন হলো মোহনের। তাদের দুজনের হাতে হাত দেখে হাতে থাকা সমস্ত কিছু হাত থেকে পড়ে গেল। মোহনের উজ্জ্বল মুখটা নিমিষেই রক্তবর্ণ ধারণ হয়েছে। এই কারণে তুই আমায় ফোন দিস না? আমি না আসতেও ড্রাইভারকে বলে পাঠাস না আমি যাতে আসি? পরি রাহুলের হাত থেকে নিজের হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে এসে বলল, তুমি ভুল বুঝছো, ও আসলে। আর তো বলতেই পারলো না পরি। মোহন পরির চুলের মুঠি ধরে আরেক হাতে দুই গাল চেপে ধরেছে। পরি শুধু শব্দহীন পানি ফেলে যাচ্ছে। আমি নেই এই সুযোগে তোর আগের প্রেমিককে নিয়ে ফুর্তি করিস আমার বাড়িতে, আমারই বিছানায়?
রাহুল মোহনের ব্যবহার আর কথা শুনে চোখ কপালে। এই পরীর স্বামী নাকি কোনো বনের জানোয়ার? এটা কাকে বিয়ে করলো পরী? দেখুন ভাই, কোনো খারাপ উদ্দেশ্যে আসেনি। আমি শুধু ওকে একবার দেখতে এসেছিলাম। আর আমি চলে যাচ্ছি, প্লিজ পরীকে ছেড়ে দিন, ওর খুব লাগছে। পরীকে ছেড়ে দিয়ে রাহুলের গলা চেপে ধরেছে মোহন। একটিবারও মনে করল না যে তার কোলে কমল আছে। আর রাহুল নিজেকে ছাড়তে জোরও করেনি, কারণ এতে কমল ব্যথা পেতে পারে। রাহুলের গলা চেপে ধরেই বলল, কি এত মায়া? কার জন্য এত মায়া? এটা আমার বউ, মারি কাটি যা খুশি তা তোর কি? হ্যাঁ, এই মুহূর্তে যদি তুই এখান থেকে না যাস তাহলে এখানেই তোকে পুঁতে দেব। রাহুল প্রচণ্ড ভয় পেয়ে গেল যদি এই পাগলটা পরীর আরও কোনো ক্ষতি না করে। তাই কমলকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আমি চলে যাচ্ছি ভাই, আপনি আর রাখবেন না প্লিজ। পরীর দিকে একবার মায়া মায়া করে তাকিয়েই ইশারায় বলে গেল, চলে যাচ্ছি, আবার আসবো। রাহুল বেরিয়ে গেলেও পরীর তো ক্ষমা হয়নি। পরী ভয়ে চুপসে আছে। এখন কি করবে মোহন? পরীর মুখ দেখে মোহন হাঁ হাঁ করে শয়তানের মতো হাসতেছে। পরীর কাছে এসে ওর ঘাড়ে মুখ লুকিয়ে বলল, কি তোর নাগর তো নিজের জান বাঁচিয়ে পালিয়েছে, তোর কি হবে এবার? তোর যে কি শাস্তি হবে তা তুই ভাবতেও পারবি না। এই তোরা মেয়ে মানুষরা এমনই হস, পরপুরুষ দেখলে আর হুঁশ থাকে না। পরী আর কিছুই উত্তর দিল না, কারণ সে জানে এখন যতই সাফাই গাক না কেন মোহন কিছুই বিশ্বাস করবে না। আর এটা তার সাথে এর আগেও হয়েছে। নিজের পরিবার সেদিন বিশ্বাস করল না যে পরী পবিত্র। এ তো পরই সেই তুলনায়। এই পরি, আমি না থাকলে আমার বিছানায় কত পুরুষে ঠাই হয়? হ্যাঁ, তোর অনেক রূপ না? এই রূপ দিয়ে ছেলেদের ফাঁসাস। তোর এই রূপ যদি না থাকে, যদি এসিড দিয়ে পরিয়ে দেই, মনিকর ছুরি দিয়ে মুখের সমস্ত চামড়া পাল্টে দেই। পরী ভয়ে চোখ বন্ধ করে রেখেছে, এর সাথে বিশ্বাস নেই। কি করে বসে কে জানে। ছুরি নিয়ে পরীর মুখে সামনে এনে ঘোরাচ্ছে মোহন। এই দেখ, এটা কি? এবার তোর চেহারার সৌন্দর্য না থাকলে কে আসবে তোর কাছে? কমলের কান্নার শব্দে চোখ পরীর দিকে থেকে মোহন মাথা ঘুরিয়ে কমলকে দেখে আবার হেসে দিল। পরি পরি পরি, এই বাচ্চা আমার তো, নাকি তোর অন্য কোনো নাগরের পাপ আমার কাছে ঝুলাতে চাস? সব সহ্য হলেও মোহনের এই কথাটা পরীর মানতে পারল না। পরী রেগে মোহনের গালে চড় বসিয়ে দেয়। একবারও ভাবল না এর পরিণাম কি হবে। শার্টের কলার ধরে বলল, কি বলছো এইসব? ও তোমার সন্তান, আর একবার যদি ওর দিকে কোনো নোংরা ইশারা করেছো তো? তো তো কি করব? এই বেজন্মাকে আমার ঘাড়ে চাপাতে চাস? তা হবে না, এর শাস্তি পাবি তুই তারা, আর আমায় একাত করা। বলেই মোহন হন হন করে বেরিয়ে গেল। পরী কমলকে কোলে তুলে নীরবে চোখের জল ফেলছে। এইটা তো তার সাথী। সবই সেরে গেলেও এই কান্না তার পিছু ছাড়েনি। রাতে মোহন এসেছে, কমলকে দেখে বলল, বাবা, মা হয়েছিস তো। পরি মোহনের কথা কিছু মনে না করলেও পিছনে একটা মানুষকে দেখে অবাক। মোহন কে? ও কে এই মেয়ে? জিজ্ঞাসা করে মোহনের পাশে দাঁড়ানো মেয়েটাকে বেশ করে দেখছে পরী। পরনে ছোট্ট পোশাক, দেখতে বেশ, তবে মনে হয় না কোনো ভদ্র পরিবারের। বাজে মেয়ে মেয়ে লাগছে। তোর বলা শেষ? এই আমার আজকে রাতের পার্টনার। মোহনের কথায় পরী আকাশ থেকে পড়েছে। মোহন যত কষ্ট দিক, যাই কিছু করুক না কেন, সে তো ওর স্বামী। আর কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দেয় না, মরে গেলেও না। নিজের বউয়ের সামনে বলতে লজ্জাও করছে না? তুই যেমন আমার বিছানায় অন্য কাউকে নিয়েছিলি, আমিও তাই করব। সেই বিছানায় এক এক দিন এক এক মেয়েকে নিয়ে ফুর্তি করব, আর তোর সামনে। পরী মোহনের পা জড়িয়ে ধরে বলল, আমার মাফ করে দিন। আমি আপনাকে ছাড়া আর কাউকে মনে মনেও ভাবিনি। আর কমল আপনার ছেলে, বিশ্বাস করুন। আপনি চাইলে ডিএনএ টেস্টও করতে পারেন। প্লিজ কোনো না কোনো কারণে কোনো কোনো না না করা ভুলের শাস্তি এভাবে দিবেন না। আমি আপনার স্ত্রী, আপনাকে সন্তুষ্ট করা আমার কর্তব্য। পাছাড় বলছি, পাছাড়। আর তোর আর জায়গা নেই এই বাড়িতে, বেরিয়ে যায় এই মুহূর্তে। না, পা ছাড়বো না। আমি আমি আপনার এমন পাপ কাজ করতে দেব না। আপনি আমার মেরে ফেলুন, তবু এমনটা করবেন না। আমি পারবো না সইতে। আপনার পায়ের জুতোর মতো রেখে দিন।
আপনার ছেলেকে বাবাহীন করে দিবেন না। আপনি ছাড়া কেউ নেই আমাদের। মোহন কমলকে ঘর থেকে এনে পরীর কোলে দিয়ে বলল, নে বেরিয়ে যায় এখনই, নয়তো সত্যি মেরে দেবো এই বাচ্চা সহ। পরি মোহনের পায়ের কাছে কমলকে শুয়ে দিয়ে বলল, দিন, মেরে দিন, তবু তাড়িয়ে দিবেন না। স্বামীহীন নারী আর সন্তান কখনো কোথাও ঠাঁই পায় না, তাই মেরেই দিন। দিন না, কমলের গলায় পা রেখে পিষে দিন, ওর জন্ম নেওয়ার শাস্তি দিন ওকে। রাস্তায় পড়ে মরার চেয়ে ওর বাবার হাতে মরা ভালো। মোহন পরীর সব কথা উপেক্ষা করে সেই মেয়েটাকে বাহু ধরে নিয়ে রুমে চলে গেল। দরজা লাগাতে গিয়েও লাগাতে পারল না মোহন। পরী অগ্নিদৃষ্টি করে মেয়েটার দিকে চেয়ে মোহনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মাতাল, তাই উঠতে দেরি হচ্ছে ওর। আর সেই ফাঁকে পরী সেই নষ্টা মেয়েটার চুলের মুঠি ধরে বাড়ির বাহিরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। কমলকে সেই কাজের মহিলাটার কাছে দিয়ে মোহনের রুমে চলে গেল। এতক্ষণে মোহন উঠে দাঁড়িয়েছে। পরী দরজাটা বন্ধ করে দিয়ে মোহনের সামনে এসে নিজের শাড়ির আঁচলটা টেনে ফেলে দিয়ে বলল, তোমার শখ মেটাতে পারো, যাই করো, যত নেশাই করো, এই বিছানার নেশাটা শুধু আমার সাথেই রাখো। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি তোমার রক্ষিতা হয়ে থাকবো, শুধু আমায় ও আমার ছেলেকে আশ্রয় দিও। মোহন নেশায় ডোবা হয়ে পরীকে কাছে টেনে নিয়েছে ঠিকই, তবে পরীকে আদর করতে নয়, বরং যেই আগুনে তার ভেতরটা জ্বলছে তা পরীর ভেতরটায় জ্বালাতে। মোহনও চায় না পরী চলে যাক। চলে গেলে মোহন আগুনে পুড়বে, আর পরী হয়তো সেই আগের প্রেমিক নিয়ে সুখে থাকবে। না না, তা হতে দেয়া যাবে না। নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে পরী মনে মনে ভাবছে, আজ নয়, বরং যতদিন বাঁচি এমনটা তো আমায় করতেই হবে। আমার জন্য নয়, কমলের জন্য। পিতাহীনভাবে কি করে থাকবে? সবাই তো নানান নামে ডাকবে ওকে, আর আমি হয়তো রাস্তায় শিয়াল কুকুরের কবলে পড়ব। এর চেয়ে ভালো কমল তার পিতার আশ্রয়ে থাক। সে যাই করুক না কেন, মেরে তো দেবে না। এই সমাজ তো তাকে রাস্তার ছেলে বলবে না। ওর বাবার পরিচয় বড় হতে পারবে, বাবার ছায়া তলেই মানুষ হবে। সন্তানের জন্য তো আমার এইটুকু করতেই হবে। পরী তো শুধু মোহনের রাতের সাথী, বাস। মোহন একবারও কমলের দিকে ভালো করে তাকায়নি। কুলে নেওয়া তো দূরে থাক, মাঝে মাঝে উদয় হয়, আবার নিরুদ্দেশ হয়ে যায়। মোহনের ব্যবহার, অত্যাচার সব মুখ বুজে মেনে নিচ্ছে পরী, শুধু কমলের মুখের দিকে চেয়ে। মোহন একটুও পাল্টায়নি, এভাবেই চলছে সব। বাবা ডাক শিখলেও একদিনও বাবা বলে ডাকা হয়নি কমলের। দেখলেই ভয়ে চুপসে থাকে। কথায় কথায় পরীকে বেল্ট দিয়ে রক্তাক্ত করে। আবার সেই কাটা ঘায়ে তো নুনের ছিটা তো আছেই। কমল মোহনকে বড্ড ভয় পায়। দেখলেই টেবিলের তলায় বা বাগানে লুকিয়ে পড়ে। এরই মধ্যে জন্ম নিল কুহু। মোহন কুহুর জন্মে কিছুই বলেনি, সে তার মতোই চলে যাচ্ছে। আর পরী কমল আর কুহুকে নিয়ে নিজের দিন পার করছে। তবে এখন মোহনকে ভালো করার আশা ছেড়ে দিয়েছে, কারণ সে একটা জালিম। নিজের শখ মেটাতে গিয়ে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজেও সে পরীকে রেহাই দেয়নি। কত রাত কুহু আর কমল না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে একা একা। কি করবে? সন্ধ্যায় চলে আসলেই পরীকে নিয়ে রুমে ঢুকে যায়, কমল আর কুহুকে আরেকটা ঘরে বন্দি করে। ছোট্ট কুহু খিদায় কেঁদে কেঁদে আধমরা হয়েও গিয়েছিল, তাতেও বাবা নামের সেই পশু মাতাল জানোয়ারের মায়া হয়নি। মোহন একবার গেলে 2-3 মাসেও তাকে আর পাওয়া যায় না। কমল আর কুহু ধীরে ধীরে বড় হচ্ছে। কমল 6 বছরের আর কুহু 2.5 বছরের হয়ে গেছে। এতদিনে বাবার শরীরের গন্ধ কেমন তা জানা হয়নি ওদের। তবে এই ঝড় কি থামবার নয়, নাকি আরেক ঝড় আসতে চলছে? বর্তমানে কমল আর কুহুই পরী দুনিয়া। নিজেকে ঠিক করে নিয়ে চলে গেল কমল আর কুহুর ঘরে। বাচ্চা দুটো ভয়ে গুটিয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। কমল আর কুহুকে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল রান্নাঘরে। জলদি কিছু একটা বানাতে হবে, আর মোহন তো খায় না এখানে, তাও মাঝে মাঝে খাবার খোঁজে, তাই ওরা রেডি করে রাখা ভালো। আর কমল আর কুহুর খাওয়াও হয়নি, তাই উঠলেই তাদেরও খাওয়াতে হবে। সমস্ত শরীর বেল্টের আঘাতে চিহ্ন এঁকে গেছে। এই ব্যথা নিয়ে হাত দিয়ে পিঠে মলছে আর রান্না করছে। কাজের মহিলাটাকে পরী বিদায় দিয়েছে, কারণ মোহনের কাণ্ড চায় না পরী তা পরের কাছে প্রকাশ পাক। মোহন ঘুম থেকে উঠে সোজা চলে গেল কমল আর কুহুর রুমে।
অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে আবার বেরিয়ে এলো। পরি মোহনকে খেতে ডাক দিলেও আবার চটে গেল। তুই বাচ্চাদের দিয়ে কামাই করস, সেই খাবার খেতে বলছিস? পরির গালে চর মারতেই পরির হাতের খাবার মাটিতে পড়ে গেল। পরি চর খেয়েই মাটিতে পড়ে যাওয়া খাবারগুলোর দিকে তাকিয়ে রয়েছে। পরি চোখের পানি মুছে নিয়ে বলল, হ্যাঁ, বাচ্চাদের দিয়ে কামাই করাই। আর কেন করাই? আপনি টাকা দেন, কিন্তু কতদিন কতদিন ধরে দিচ্ছেন না? হিসেব আছে সেটার? আর এসে 1,000 2,000 টাকা মুখের উপর ছুঁড়ে মেরে চলে গেছেন। আর আমাদের কি কিছু লাগে না নাকি? আমি মালা তৈরি করে দিই, আর কমল তা বিক্রি করে যা পায় তা দিয়ে বাজার করা হয়। এখন তো টাকার আরও প্রয়োজন, কমলকে স্কুলে ভর্তি করাতে হবে। আর কুহুর জন্য দুধ, খাবার, তার কিছুই জোগাড়তে পারি না। কি করব? শুধু বাচ্চা নয়, দরকার পড়লে নিজে অন্যের বাড়ি কাজ করব। মোহনের আর ইচ্ছা করছে না কথা বলার, আর বলারও কিছু নেই। পরি খাবারগুলো তুলে নিয়ে বলল, এই যে তুমি এগুলো নষ্ট করলে, জানো এগুলোর জন্য আমার ছেলে মেয়ে কত কষ্ট করে। তুমি তো চলে যাবে, আর কবে আসবে জানা নেই। তুমি তো আয়েসে থাকো, খাও, ফুর্তি করো। আর আমাদের খোঁজটা নিয়েছো কখনো? কোনো শব্দ ছাড়াই বেরিয়ে গেছে মোহন। আর পারছে না পরির অভিযোগ শুনতে। পরি কখনোই অভিযোগ করে না, তবে আজ বড্ড মায়া হচ্ছিল। পরি আর পারছে না মোহনের অত্যাচার সইতে। আর কত কত চেষ্টাটাই না করেছে ওনার মনের মতো হওয়ার, তাও পেরে উঠল না। কিছুদিন আগেই রাহুল আর তার ভাই মুন্না দুজনে এসেছিল, আর পরীকে নিয়েও যেতে চেয়েছিল। রাহুলের নিজ মুখের বাণী শুনে পরীর বাবা মা শিউরে উঠেছিল, তাই ছুটে এসেছিল পরীকে এই নরক থেকে নিয়ে যেতে। পরীর বাবা পরীর সামনে যেতে পারবে না বলে বাড়িতেই রয়েছিলেন। মুন্না আর রাহুল বহু চেষ্টা করেছিল পরীকে ফিরিয়ে নিতে, আর পরীকে গ্রহণ করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। পরি, তুমি ফিরে এসো তোমার আসল জায়গায়। এই নরকে থাকার দরকার নেই। তোমায় আমি আজও ভালোবাসি, ঠিক ততটা যতটা আগে বাসতাম। আর এই বাচ্চাদের আমি পিতার পরিচয় বড় করতে চাই। পরী শুধু হালকা হেসে রাহুলকে বলেছিল, আমি আমার আসল ঠিকানায় আছি, কোথায় যাব? মুন্না বহু বুঝিয়েও পারল না পরীকে নিতে, তবে পারেনি। নিরাশ হয়ে ফিরে গিয়েছিল, তবে আশা ছাড়েনি। মাঝে মধ্যেই রাহুল এসে পরীকে তার বাচ্চাদের দেখে যায়, মোহনের অগোচরে, কারণ মোহন জানতে পারলে আরও বড় সর্বনাশ করে দেবে। এদিকে মোহন 1 বছর পর তার বাড়িতে এসেছে। তার মা প্রতিবারের মতোই ছেলেকে মধুর স্বরে ডেকে বলল, মোহন, বাবা এসেছো? মোহন তার মায়ের কোনো কথার কান দিল না, সোজা তার বাবার ছবিটার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মোহনকে কোনোদিন এই রূপে কেউ দেখেনি। মোহন তার বাবার ছবির সামনে এসে মাথা নত করে কাঁদছে। বাবা, আমি অমানুষ হয়ে গেছি। তোমার সাথে মা যা করেছে, তারপরে মেয়েদের ঘৃণা হয়। আর পরীকে ভালোবাসতে চেয়েও আবার মুখ ফিরিয়ে নেই, কারণ রূপবতী মেয়েদের ছলনার শিকার তোমার মতো আর হতে চাই না। ছবি তো কথা বলে না, তাই চোখের পানি মুছে নিয়ে আবার বেরিয়ে যেতে নিল। তার মা পথ আটকে দিয়ে বলল, বাবা, আমায় আজও মাফ করবি না? আর কত সাজা দিবি? এই সাজা কি শেষ হওয়ার নয়? মোহন উত্তর না দিয়ে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে ওর মা ডাক দিয়ে বলল, আমি জানতে পারলাম তুই বিয়ে করেছিস আরও অনেক আগেই, তা লুকালি কেন? আর তোর 2টো বাচ্চাও আছে জানতে পারলাম। তাদের এই নোংরা জায়গায় কেন রেখেছিস? বাড়িতে নিয়ে আয়। মোহন ড্রাইভারের দিকে তাকাতেই ড্রাইভার কাকা মাথা নত করে রইল। মোহন এবার বুঝতে পারল মা কি করে জানল। মোহন হা হা করে হেসে বলল, বাড়িতে? এই বাড়িতে? না না ম্যাডাম, এই বাড়িতে আনলে আমার বাধ্য বউ অবাধ্য হয়ে উঠবে, ঠিক আপনার মতন। তাই এখানে এনে পরীক্ষা হারাতে চাই না। মোহনের মা আর এই বিষয়ে কথা বাড়াতে চাইল না। মোহন বাবা, দেখ, তুই তোর বাবার দিকটাই দেখলি। আমার কথাটা শোনার জন্য তুই আজও তৈরি নোস। তাহলে আর কি বলবো? যদি পারিস, আমি মারা গেলে আমার ঘরে ড্রয়ারে একটা ডায়েরি আছে, ওটা পড়ে নিস, তাহলেই সব জানতে পারবি। আর যেই কারণে আমি ঘৃণা করছিস, হয়তো সেই কারণটা মিটে যাবে আমার লাশের সাথে। আর শোন, যদি তুই বিয়েই করে থাকিস, তাহলে বিথিকে কেন বিয়ে করবি বলে প্রতিশ্রুতি দিয়েছিস? ব্যবসা আর ঘর কখনোই মিক্স খাওয়াস না, কখনোই না। মোহন গাড়ি করে চলে গেল সোজা বিথিদের বাড়ি। সেখানে ওর সাথে কথা বলতেই হবে। বিথির বাবা আর মোহনের বাবা বিজনেস পার্টনার।
আর ব্যবসাটা ধরে রাখতে বিথিকে তো বিয়ে করতেই হবে। বিথির বাবার সাথে টুকটাক কথা বলে নিয়ে বিথির রুমে চলে গেল মোহন। বিথির বাবা তাদের বিয়েটা জলদি সারতে চায়। বিথি সবে মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। মোহনকে দেখে ওর গলা জড়িয়ে ধরে বসে পড়ল। ওহ মোহন, কোথায় থাকো তুমি? কোথায় হারিয়ে যাও? জানো না তোমায় এক সেকেন্ড না দেখলে কত কষ্ট হয়? মোহন বিথির হাতটা গলা থেকে সরিয়ে দিয়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, না, কোথাও হারাই না, তবে নিজেকে খুঁজতে যাই। বিথি মোহনের কথার আগাগোড়া বুঝল না, তবে এটা নিয়ে কথা বলে লাভ নেই। আবার কিছু জিজ্ঞাসা করলেই এমন উত্তর দিবে। বিথির সাথে কিছুক্ষণ কথা বলে চলে যেতে নিলে বিথির মা মোহনকে আটকে দিয়ে বলল, মোহন খেয়ে যেও বাবা। মোহনের পেটেও বড্ড খিদে, সেই সকালে বের হয়েছে আর খাওয়াই হয়নি। টেবিলের সামনে হরেক রকম খাবার নিয়ে মুখে তুলতে গিয়েও তোলা হলো না। সকালের পরীর কথাগুলো আবার কানে বাজছে। পরী কমল আর কুহুটা কি খেয়েছে? কোনো শব্দ ছাড়া দৌড়ে চেয়ার ছেড়ে চলে গেল মোহন। বিথি বেশ কষ্ট পেল মোহনের কাণ্ডে। বিথির বাবা বিথিকে ডাক দিয়ে বলল, দেখ মা, মোহন এমনি, তোকে মানিয়ে নিতে হবে মা। বিথি তো মোহনের প্রেমে হাবুডুবু। মোহন দেনায় ডুবে গেলে বিথির বাবা সব দেনা শোধ করে এবং নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দেয় ওর সাথে। বিবাহিত হওয়া সত্ত্বেও সে রাজি হয়েছিল, কারণটা তার ব্যবসা বাড়ি সব বাঁচাতে হবে, নয়তো সব হারিয়ে পথে বসলে কমল আর কুহুর কিছুই থাকবে না। পরীকে বিয়ে করার পর যখন কমল কুহুর জন্ম হয়, তখনই মোহন চুপচাপ সব সম্পত্তি কমল আর কুহু আর পরীর নামে করে দেয়। কারণ মোহন এই আছে এই নেই, আর তার না থাকায় যেন দুই বাচ্চাকে নিয়ে পথে বসতে না হয়, তার প্রাণের পরীর যেন কষ্ট না হয়। তবে বেঁচে থেকে আর কষ্ট কম দিচ্ছে কই। গাড়ি থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মোহন। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না, হয়তো ওরা অভুক্ত। দরজাটা ধাক্কা দিয়ে দেখলো ওরা তিনজনে জড়সড় হয়ে শুয়ে আছে। মোহন গলায় খকখকানি দিতেই পরী উঠে গেছে। তুমি এই বিকেলে? কেন, এলাম বলে খুশি নস নাকি? না, এই লোকটা কখনো সোজা উত্তর দিবে না। হাত থেকে ব্যাগগুলো রেখে বলল, এখানে দুধ আর কমলকুহুর জামা কাপড় আছে, আর ফল আছে, রোজ ওদের খেতে দিবি। শেষ হলে আমায় কল দিস, আবার পৌঁছে যাবে। পরীর কাছে থেকে এটিএম কার্ডটা নিয়ে নিয়েছিল মোহন, কারণ ব্যাংকে টাকা ছিল না আর পরীকে বলতে ইচ্ছেও করছিল না, তাই চোরের মতোই নিয়ে চলে গিয়েছিল। আর পরীও কিচ্ছুটি জিজ্ঞাসা করেনি, ওর জিনিস ও নিয়ে গেছে। আর এখন সব ঠিক, তাই পরীর নামে একটা অ্যাকাউন্টও খুলেছে মোহন। পরীর কাছ থেকে বেশ কিছু কাগজে সই নিয়ে এসেছিল। পরী সই দেওয়ার সময় শুধু বলেছিল, তুমি আমায় আমার মরণ পঞ্জিকায় সই করাও, আমি কিচ্ছু বলবো না, শুধু ডিভোর্সের কাগজ সরিয়ে সাইন করিও না আমায়। তখন মোহন এমন জোরে ধমক দিয়েছিল যে পরী সেকেন্ডের মধ্যে সব কাগজে সই করে দিয়েছে। সেই পরীর নামে তার সমস্ত টাকা রেখে দিয়েছে মোহন। পরীকে এটিএম কার্ড আর চেক বই আর কিছু ব্যাংকের কাগজ দিয়ে বলল, এগুলো তুলে রাখ। পরী হাঁ হয়ে রয়েছে। এগুলো কি? এত কিছু তোর জানতে হবে না, তুলে রাখতে বলেছি রাখ। আর এই কার্ডটা থেকে যত খুশি টাকা বের করে নিস। কমলকে কাল স্কুলে ভর্তি করিয়ে দিস। এনে সব ঠিক করে এসেছি, তুই শুধু ওকে নিয়ে যাবি, ব্যাস। খুব ভালো স্কুল। রাতে খেয়ে চুপচাপ বসে রয়েছে মোহন বিছানায়। পরী ভেবেছে হয়তো আজও সে, তাই পরী মোহনের কাছে আসতেই চেঁচিয়ে বলে, তুই এখানে কেন? পরী অবাক হয়ে রইল। এই তো একটু আগে কত সুন্দর সব খোঁজ নিচ্ছিল, আর এখন আবার রুম থেকে বার করে দিচ্ছে। পরী ভয়ে ভয়ে গলায় বলল, কেন, কোথায় যাব? কেন জানিস না কাল কমলের ভর্তি করাতে হবে, ওর ছোটখাটো ইন্টারভিউ হবে, ওকে পড়া গিয়ে। পরী চোখের পানিতে আজ মোহনকে ভাসিয়ে দিতে পারবে। এটা সত্যি মোহন তো। কুহুর হাতে দুধ আর খেলনা ধরিয়ে পাশে বসে কমলকে পড়াচ্ছে পরী। মোহনের বেশ ইচ্ছা করছিল পরীর কোলে মাথাটা রেখে কুহুকে কোলে তুলে কমলকে পড়াতে, তবে তার মা বাবার ইতিহাস মনে হতেই সব ইচ্ছা মনের ভেতর চাপা দিয়ে দিল। কমল আর কুহুকে আরেক রুমে শুইয়ে আসতে গেলে মোহন বাধা দিয়ে বলল, এটাও জানিস না ছোট বাচ্চাদের একা ঘুম পড়াতে নেই, ওরা ভয় পেলে।
পরি এই কথাটা হজম করতে পারল না। ভূতের মুখে রাম নাম, নিজেই ওদের ভয় দেখায়, আর আজ কিনা কমল কুহুকে নিয়ে শুয়ে আছে। পরীর পাশে মোহন শুয়ে আজ বড্ড তৃপ্তি পাচ্ছে। পরিও তো বড্ড খুশি আজ। মোহন অন্য পাশ ফিরে শুয়ে চোখের পানি ছেড়ে নীরবে কাঁদছে। তা তো পরি টেরই পায়নি। কেন মোহন এমন করে বাচ্চাদের জন্য মায়াও আছে তা প্রকাশ কেন পায় না? মাঝরাতে উঠে অনেকক্ষণ চুপচাপ তিনজনকে মন ভরে দেখছে মোহন। এই যেন শেষ দেখা ওদের। মন ভরে দেখে নিল। বড্ড ইচ্ছা করছিল কুহুর মাথাটায় হাত বুলাই দিতে। কিছুটা আমার মতোই কপাল, আর মুখের কিছুটাই বড্ড মিল খায়। নিজের মেয়ে বলে কথা তো। কি অপয়া বাপ আমি, আজ অব্দি এদের মুখে বাবা ডাক শুনতে পেলাম না। পরি নড়াচড়া দিতেই মোহন আবার আগের মতো ঘুমের ভান ধরে শুয়ে পড়ল। তবে পরি তো জেগেই ছিল, তা মোহন জানে না, জানতেও হবে না ওনার। এইটুকুতেই বহুত কিছু পাওয়া। মোহনকে জড়িয়ে ধরে পরি চুপচাপ শুয়ে রইল। মোহনও পরির হাতটা সরাল না, কারণ তার বেশ ভালো লাগছে যে। হঠাৎ করেই বিথির কথা মনে পড়ে গেল। মোহন অস্বস্তি বোধ করছে, একসাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। বিথি জানলে বড্ড কষ্ট পাবে, তবে পরি জানতে পারলে হয়তো বাচ্চা সহ গলায় দড়ি দিয়ে দেবে। কারণ পরি বলেছে তার সকল শাস্তি মাথার ওপর। তবে পরি ছাড়া অন্য কেউ জীবনে আসলেও তা সইবে না, কখনোই না। আর মোহন সেই ভয়টাই পাচ্ছে। বিথির কথা জানতে পারলে কি তাকে ছেড়ে চলে যাবে? নাকি আমি বুঝতে পারবে আমি কেন এমনটা করেছি, আর ওরা যে আমার দুনিয়া, আমায় ছেড়ে যাবে না। আর বিধিকে বিয়ে না করলে আরো বিপদ, এমনকি জেলেও নিতে পারে ওর বাবা। আর তখন এদের কি হবে, কে দেখবে? প্রতারক বলে ভাসিয়ে দিলে বহুদিন জেলখানায় কাটাতে হবে। এ তো দুই দাড়ি তলোয়ারের মাঝখানে ফাঁসা মোহন। বিথিকে বিয়ে করতে ওর বাবা উঠে পড়ে লেগেছে। এখন হবেটা কি? চিন্তায় মোহনের ঘুম নেই চোখে। কালকে তো পরীকে সব বলতেই হবে যে আমি আবার বিয়ে করেছি, কিন্তু কি করে বলি? আর না জানালে পরে কি হবে?